আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 3 ফোর্স অন শর্ট সিকিউ সলভ ক্লাসে সবাইকে সুস্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যারা তোমরা সামনে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের পদার্থ বিজ্ঞানের যে তৃতীয় অধ্যায় নামটা কি বল। সো এই বল অধ্যায় থেকে যত প্রকার সিকিউ আছে এবং এটা একটা ওয়ান শর্ট ক্লাস এবং এখানে আমরা অনেকগুলো সিকিউ একসাথে কভার করব, তাই জন্য তো বুঝতেই পারছো ভিডিওটা কত ঘন্টা হবে। সো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখলে মোটামুটি ভাবে তৃতীয় অধ্যায় থেকে সব সিকিউ তোমাদের কভার, এর বাইরে আর করার কোনো দরকার নেই। পাশাপাশি তৃতীয় অধ্যায়টাই কভার এক কথায়। তাহলে আমরা দেরি না করে একদম শুরু করে ফেলি। এর আগে আমরা দ্বিতীয় অধ্যায় গতি এর উপর অনশর্ট সিকিউ দিচ্ছি, তৃতীয় অধ্যায় দিচ্ছি, আরো যেগুলো আছে সেগুলোও দিব। সো সবাই একটু তাহলে লক্ষ্য করো। আচ্ছা, সেটা করার আগে 3 নম্বর অধ্যায় থেকে আমাদের এই যে এই বিষয়গুলো মানে এই সূত্রগুলো মেবি ইউজ হবে। মানে এই সূত্রগুলো এই 3 নম্বর অধ্যায়ের ক্ষেত্রে ইউজ হয়। তার মধ্যে এই যে সংঘর্ষ, এটা কিন্তু তোমার 3 নম্বরে যে সিকিউ বলো সব সিকিউ এর ক্ষেত্রেই সংঘর্ষ কিন্তু থাকবেই। তো সেখানে আমাদের এই সূত্র আর পাশাপাশি এই সূত্রগুলোর পাশাপাশি আমাদের কি লাগবে, দ্বিতীয় অধ্যায়ের সূত্রগুলো লাগবে, দ্বিতীয় অধ্যায়ের সূত্র লাগবে। ওকে, আচ্ছা আমি সংঘর্ষের গুলো একটু বলে দেই যে এটা হচ্ছে আমাদের আদি ভরবেগ, এটা হচ্ছে শেষ ভরবেগ। তার মানে এখানে দুইটা বস্তু আছে, একটা এম1 ভরের বস্তু, একটা এম2 ভরের বস্তু। বেসিক বোঝানোর এখন টাইম নয়। সো এখানে আদি ভরবেগ অর্থাৎ বস্তু দুটির আদি ভরবেগ সমান কি বস্তু দুটির শেষ ভরবেগ সংঘর্ষের পর বা সংঘর্ষের আগে ভরবেগ, এইটা সমান হচ্ছে সংঘর্ষের পরের ভরবেগ। আর এরপরে এটা কি, এটা হচ্ছে আমাদের গতিশক্তি ভাইয়া। সংঘর্ষের আগে বস্তু দুটির গতিশক্তি সমান হচ্ছে কি সংঘর্ষের পরে বস্তু দুটির গতিশক্তি, এই দুটা সমান। এখন অনেক সময় দেখা যায় যে আমাদের এই যে ভি1 ভি2 মান দেয়া থাকে না, সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব, এই যে ভি1 এর সূত্র এইটা, ভি2 সূত্র এইটা। আচ্ছা অত কথা নাই, আমরা সরাসরি চলে যাই আমাদের মূল আলোচনায়। এটাও বোর্ডের প্রশ্ন। বলা হয়েছে সমভরের দুটি গাড়ি পরস্পর থেকে 200 মিটার দূর থেকে 15 মিটার পার সেকেন্ড 20 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয়ে একটি নির্দিষ্ট সময়ে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হলো। বলছে কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হলো। প্রথম কথা আমি একটু তোমাদেরকে চিত্রের মাধ্যমে বোঝাই। সমভরের দুইটা গাড়ি, সাপোজ এম ভরের একটা গাড়ি এবং এখানেও এম ভরের একটা গাড়ি, সমভরের দুইটা গাড়ি পরস্পর থেকে 200 মিটার দূর থেকে, অর্থাৎ এদের মাঝে দূরত্বটা হচ্ছে আমাদের 200 মিটার। একটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড আদি বেগে, এই যে 15 মিটার পার সেকেন্ড আদি বেগ, আর একটার আদি বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, 20 ms ইনভার্স 1। তাহলে বেগে কি হয়, অগ্রসর হয় পরস্পরের দিকে, এটা এই দিকে এবং এটা এই দিকে। বলবা ভাই এটা যদি এইদিকে হয় এটা যদি এইদিকে হয় সেটাও তো হতে পারতো, কিন্তু সেটা কেন হবে না, কারণ পরের কথাতে বলছে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হলো। এখন এইটা যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে এটা তো এদিক যাচ্ছে, এটা আবার যাচ্ছে 15 মিটার পার সেকেন্ড বেগে। এদের দুইজনের মাঝে কি কখনো সংঘর্ষ হওয়ার কোনো প্রবাবিলিটি আছে? নাই, কারণ এটা 20-এ অনেক জোরে জোরে আগাচ্ছে, এটা 15-তে আস্তে আস্তে গেছে, ওদের তো দেখাই হবে না সংঘর্ষ কোথা থেকে হবে। ইট মিনস এরা এই দিক বরাবর অর্থাৎ মুখোমুখি বরাবর। আর মুখোমুখি বরাবরের ক্ষেত্রে আমি এই জিনিসটা একটু বলতে চাই যে এই বস্তুর যে বেগটা সেটা কিন্তু মাইনাস হবে, কারণ এটা কিন্তু বিপরীতমুখী বল প্রয়োগ করতেছে বা বিপরীত মুখে যাচ্ছে, তাই না? তাহলে এটা মাইনাস হবে। আচ্ছা সেটা পরে আমরা এখন বের করব হচ্ছে আমাদের গ নম্বরে যেটা বলছে। বলছে কি কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হলো। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে যে কত সময় পর, এইটা করার ক্ষেত্রে তোমরা কি করবা দেখো, এখানে কিন্তু বলে এসে যে দূর থেকে 15 মিটার পার সেকেন্ড 20 মিটার পার সেকেন্ড বেগে অর্থাৎ সমবেগে আর কি। তাহলে আমরা জানি সমবেগের ক্ষেত্রে সূত্র কি এস সমান ভিটি। তাহলে আমি এখন লিখবো যে প্রথম এম ভরের গাড়ির ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে কি ভাইয়া জানি এস সমান ভিটি জাস্ট। আচ্ছা এইটা করার আগে আমি ধরে নিচ্ছি যে কি বলছে তাদের মধ্যে সংঘর্ষ হবে কত সময়। আমি আগে ধরে নেই যে এই বিন্দুতে তাদের মধ্যে সংঘর্ষ হবে। আচ্ছা এই বিন্দু না, সাপোজ এই বিন্দুতে তাদের মধ্যে, এই যে এক্স এক্স বিন্দুতে কি তাদের মধ্যে সংঘর্ষ হবে। এক্স ধরি না, যে এই বিন্দুতে তাদের মাঝে সংঘর্ষ হবে। এখন এই বিন্দুটা সাপোজ এটা এই এম ভরের বস্তুর এখান থেকে এখান দূরত্ব ধরে নাও এক্স, তাহলে আমাদের এই এম ভরের বস্তুটার এখান থেকে এখানে দূরত্ব কত হবে, 200 মাইনাস এক্স হবে। ব্যাপারটা কি তাই না? কারণ এই পুরোটা 200, তাহলে এইটুকু যদি হয় এক্স আর বাকিটুকু হবে কি 200 মাইনাস এক্স। তাহলে আমাদের প্রথম এম ভরের গাড়ির ক্ষেত্রে কি হবে, এস সমান ভিটি। এস এর মানটা কত, এই যে এক্স ধরছি আমরা এক্স, ভির মানটা কত, এই যে 15, টির মানটা কত, টি নাই, টি তো বের করতে হবে, তাহলে লিখলাম, তাহলে এক্স সমান হচ্ছে জাস্ট 15 টি। এবার কি করব, আবার দ্বিতীয় এম ভরের গাড়ির ক্ষেত্রে কি জানি এস সমান ভিটি সূত্র, কারণ এগুলো পরস্পরকে সমবেগে যাচ্ছে। তাহলে এটার এস এর মানটা কত, অবশ্যই 200 মাইনাস এক্স, অর্থাৎ এইটুকু যদি হয় এক্স, এটা যদি এক্স মিটার যায় এটা যাবে কি 200 মাইনাস এক্স মিটার। তাহলে এই যে 200 মাইনাস এক্স সমান দেখো ভিটি, তাহলে ভি এর মানটা হচ্ছে 20 টি। ওকে, টি এর মান তো নাই। তাহলে একটু খেয়াল করো, এবার আমরা এখান থেকে এক্স এর মানটা নির্ণয় করি। তাহলে এই যে মাইনাস এক্স সমান কি হবে, 20 টি মাইনাস 200 হবে। এবার যদি আমি উভয় পাশে মাইনাস কমন নেই তাহলে এক্স থাকবে, আর ওপাশে গিয়ে কি হবে 200 মাইনাস 20 টি হয়ে যাবে। তোমরা এটা করে নিও। তাহলে এখানে আমরা পাইছি এক্স এর মান 15টি, এখানে আবার এক্স এর মান পাইলাম এত,
অতএব আমরা বলতে পারি 15টি সমান হচ্ছে আমাদের 200 মাইনাস 20টি। কেন? কারণ এক্স এর মান এটাও আবার এক্স এর মান এটাও, তার মানে এটা সমান এটা বলতে পারি। তাহলে 15টি সমান কত? 200 মাইনাস 20টি। তাহলে এখান থেকে আমি টি এর মানটা নির্ণয় করি। তার আগে দেখো এই যে 15টি, এই মাইনাস 20টি এ পাশে আসলে প্লাস 20টি সমান হচ্ছে কি 200। তাহলে 15 আর 20 কত হয়? 35টি হয়। 35টি সমান 200। তাহলে টি এর মানটা কত হবে? 200 ডিভাইডেড বাই 35। তাহলে একটু খেয়াল করো দেখি, 200 ভাগ হচ্ছে আমাদের 35। আমরা পাচ্ছি 5.714। কত পাচ্ছি? 5.714 সেকেন্ড। তার মানে কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হলো? অতএব 5.714 সেকেন্ড পর তাদের মধ্যে সংঘর্ষ হলো। যত প্রকার সময় নির্ণয় আছে তুমি এই একই নিয়মে করবে। এই নিয়মটা জাস্ট একটু শিখে রাখো, ওকে? আরো আমরা করবো এই রিলেটেড, তখন এই একই নিয়ম ফলো হবে। আচ্ছা, আমরা নেক্সটে চলে যাই। ঘ দেখো, ঘতে বলছে কি সংঘর্ষের পূর্বে ও পরে গাড়ি দুটির মোট শক্তি বা এক কথায় গতি শক্তি কোনো পরিবর্তন হবে কি না। অর্থাৎ আমরা জানি গতি শক্তির ক্ষেত্রে সূত্র কি বলতো? এই যে m1u1 স্কয়ার প্লাস m2u2 স্কয়ার, এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে মোট গতি শক্তি গাড়ি দুটির। আর m1v1 স্কয়ার প্লাস m2v2 স্কয়ার, এটা হচ্ছে সংঘর্ষের পরে গাড়ি দুটির গতি শক্তি। তাহলে এখন আমরা এটা বের করব আর এটা বের করব। বের করার পরে বলবো যে কি এদের মাঝে কি কোনো মোট শক্তির পরিবর্তন হচ্ছে কিনা, এটার মান আর এটার মানের মধ্যে কি কোনো পরিবর্তন হচ্ছে কিনা, সেটাই মূলত চাইছে। তাহলে আমরা এখন কি করব বলতো? দেখো, ঘ নম্বরের ক্ষেত্রে লিখবো কি, যে যেহেতু আমরা কিন্তু m1 m2 আর লিখতে পারবো না, কারণ একই ভর বলছে, সমভরের দুটা বস্তুরই ভর কি সমান, তার মানে m1 m2 লেখার কোনো প্রয়োজন নাই, জাস্ট m লিখলেই হয়ে যাবে। তাহলে দেখো ঘ নম্বর কি বলছে? সংঘর্ষের পূর্বে ও পরে। তাহলে আমরা এখন নির্ণয় করব সংঘর্ষের পূর্বে গাড়ি দুটির গতিশক্তি। গতিশক্তি কি হবে? সংঘর্ষের পূর্বে গাড়ি দুটির গতিশক্তি হচ্ছে m1u1 স্কয়ার প্লাস m2u2 স্কয়ার। তাহলে m1 আর লেখার দরকার নাই, জাস্ট u1 স্কয়ার হবে প্লাস m u2 স্কয়ার, কারণ m তো দুইটারই সমান। m1 m2 তখনই লেখা হয় যখন আলাদা আলাদা ভরের হয়, বাট একই ভরে, তাহলে mm লিখলেই হবে। তাহলে এখন একটু খেয়াল করো, m1 এর মানটা কত? সো m1 এর মান তো আমাদের নাই, আছে কি? নাই। তাহলে আমরা ধরে নিচ্ছি m এর মান ওই রকমই। তাহলে এখান থেকে আমি কি কমন নিতে পারি ভাইয়া? তুমি একটু এটা বলো তো, m কমন নিতে পারি না? উভয় পাশ থেকে m কমন নিলে কি থাকবে? u1 স্কয়ার প্লাস u2 স্কয়ার। তাহলে দেখো u1 এর মান কিন্তু তোমার দেয়া আছে যে কি একটার বেগ হচ্ছে, প্রথমটার বেগ 15 মিটার পার সেকেন্ড, পরেরটা 20 মিটার পার সেকেন্ড। তাহলে m ইনটু u1 এর মান 15 তার উপর স্কয়ার প্লাস u2 এর মান 20 তার উপর স্কয়ার। তাহলে একটু খেয়াল করো ভাইয়া কত আসে, দেখো তো, 15 স্কয়ার প্লাস 20 স্কয়ার প্লাস হচ্ছে 20 এর উপর স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি 625, অর্থাৎ 625 m। তার মানে সংঘর্ষের পূর্বে গাড়ি দুটির গতিশক্তি 625 m। এবার আমরা বের করব সংঘর্ষের পরে। এগুলো একদম সোজা আছে। সংঘর্ষের পরে গাড়ি দুটির কি গতিশক্তি, সো লিখে নিও। তাহলে সেক্ষেত্রে কোনটা লিখবো? m1 v1 স্কয়ার, বা m1 লেখার দরকার নেই, জাস্ট m v1 স্কয়ার প্লাস কি m2 লেখার দরকার নেই, জাস্ট m v2 এর উপর স্কয়ার, কারণ m তো একই। তাহলে এখান থেকে আমরা m কমন নিতে পারি, জাস্ট থাকলো v1 স্কয়ার প্লাস হচ্ছে কি v2 স্কয়ার। এখন কোশ্চেন ভাই, এখানে তো আদিবেগ আর আদিবেগই দেয়া আছে দুইটার, শেষ বেগ তো দেয়া নাই। তাহলে এখন তোমার কাজ কি হবে? আগে v1 আর v2 এর মানটা বের করে নেওয়া। তাহলে v1 আর v2 কিভাবে বের করবা? এই যে সূত্র, খেয়াল আছে সূত্র, এই যে সূত্র। তাহলে আমি আগে v1 এর মানটা নির্ণয় করে ফেলি। দেখো এগুলো কিন্তু এই রকমই। তাহলে v1 এর সূত্রটা আগে আমি বসাই, তারপরে এখানে ক্যালকুলেট করব। v1 এর সূত্র কি? m2 মাইনাস m1 ইনটু হচ্ছে আমাদের, সরি কি করলাম, v1, তাই না? সো v1 সমান হচ্ছে আমাদের কি m1 মাইনাস m2, m1 মাইনাস m2 ইনটু হচ্ছে আমাদের u1, তাই না, প্লাস 2m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে v1 এর মানটা একটু নির্ণয় করে ফেলি, m1 মাইনাস m2। তাহলে m1 এর মান তো এখানে লেখার কোনো প্রয়োজন নেই, কারণ m1 ও যায় m2 তাই, তার মানে এটা আমি m1 m2 না লিখে m মাইনাস m লিখবো জাস্ট। তাহলে m মাইনাস m কত হবে? 0 হবে। সাপোজ m এর মান 10, তাহলে 10 মাইনাস 10 0 হবে না? 0 এর সাথে u1 গুণ করলে কি হবে? 0ই হবে। তাহলে থাকবে শুধু হচ্ছে 2m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ভাইয়া এখানে জাস্ট m লিখবো, m1 m2 লেখা তো দরকার নেই, কারণ একই ভর, তাদের ভর কি একই, তার মানে m প্লাস m কি হবে? 2m হবে। ভাই এখানে কি m2 লেখার দরকার আছে? না, কোনো m1 m2 লেখার দরকার নাই, যেখানে m1 m2 সেখানে জাস্ট m লিখে দেবো। তাহলে এই যে 2m কাটা থাকলো শুধু হচ্ছে u2। আর u2 এর মানটা কত বলো তো? অর্থাৎ দ্বিতীয়টার বেগ কত? এই যে দ্বিতীয় বেগ, এই যে বলেছে কি 15 মিটার পার সেকেন্ড আর 20 মিটার পার সেকেন্ড। তাহলে দ্বিতীয় বেগটা হচ্ছে আমাদের 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমি v1 এর মানটা পেয়ে গেছি। এবার আমি v2 এর মানটা নির্ণয় করি। তাহলে v2 জাস্ট সূত্রটা একটু ইউজ করি, m2 মাইনাস m1 লেখার কি প্রয়োজন আছে? জাস্ট m মাইনাস m লিখবো। কি লিখবো? m মাইনাস m, কারণ m2 যে কথা m1 একই কথা।
ইন্টু হচ্ছে আমাদের ইউ টু প্লাস 2m1 u1, তাহলে 2m u1 লিখবো, m1 লেখার কোনো দরকার নেই, একই মান m1 প্লাস m2, তার মানে m প্লাস m লিখবো কারণ দুটা একই। তাহলে এখন আমি একটু খেয়াল করি, m মাইনাস m 0, 0 সাথে u2 গুণ করলে অবশ্যই 0ই হবে, থাকবে শুধু 2m u1 ডিভাইডেড বাই m প্লাস m সমান কি 2m। তাহলে এই যে 2m কাটা থাকতেছে হচ্ছে u1, তাহলে u1 এর মানটা কত, এই যে প্রথম বেগ 15 মিটার পার সেকেন্ড, তাহলে u1 এর মান হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। জাস্ট ভাইয়া বসে দাও দেখি কত আসে, তাহলে m v1 স্কয়ার, তাহলে v1 এর মানটা কত পাইছি 20, তার মানে 20 এর উপর স্কয়ার, প্লাস v2 এর মানটা কত পাইছি 15, তার মানে 15 এর উপর স্কয়ার। দেখো তো কত আসে 20 স্কয়ার প্লাস 15 স্কয়ার, এই যে এখানেও 15 স্কয়ার প্লাস 20 স্কয়ার, তার মানে এখানে আসবে 625 এমই চলে আসবে। তার মানে আমি এখন নিশ্চিন্ত ভাবে বলে দেব যে সংঘর্ষের পূর্বে ও পরে গাড়ি দুটির মোট শক্তি পরিবর্তন হবে না, গাড়ি দুটির মোট শক্তি একই থাকবে। সংঘর্ষের পূর্বেও গতি শক্তি 625, সংঘর্ষের পরেও গতি শক্তি 625, কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? আশা করি। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা একটু খেয়াল করো, একটু দেখো ভাইয়া, একটু দেখো, যারা মূলত বেসিক কভার করে আসছে তাদের জন্যই ক্লাস মূলত। এমনিতেই তুমি বেসিক না কভার করে যদি ক্লাসে এসে তুমি হইচই করো তবে কিন্তু হবে না তোমার। ওকে, বেসিক আগে জানিয়ে আসতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের উদ্দীপক, পাশাপাশি কোশ্চেনটা আমি আবার আলাদা করছি, এই যে এটা হচ্ছে আমাদের কোশ্চেন। আচ্ছা দেখো তো ভাইয়া কি বলছে, দেখো তো তোমরা পারো কিনা, দেখো দেখো বলছে যে কি করতেছি, বলছে যে এখানে হচ্ছে এ একটা বস্তু বি একটা বস্তু, উভয়ই এই মুখেই যাচ্ছে, উভয়ই সামনের দিকে যাচ্ছে, বাট এর বেগ হচ্ছে 30, বি এর বেগ হচ্ছে 20, এগুলো হচ্ছে আদি বেগ। ওকে, তার মানে কিন্তু মাস যদি বি এর সাথে সংঘর্ষ করবে, কারণ এটা বেশি বেগে যাচ্ছে, তাহলে এটাকে বেজে দেবে, তাহলে এই যে এখানে সংঘর্ষকাল। আর সংঘর্ষের পরের অবস্থা কি, এই যে ভি এ ভিবি। আচ্ছা যাই হোক, কোনো কথা নাই, আমরা আগে কোশ্চেনটা খেয়াল করি। আর বলছে এ ও বি এর ভর 50-40, ওটা কোনো কথা নয়, গ নম্বর আগে লিখে ফেলি। ও আরো একটা উদ্দীপক আছে, 200 গ্রাম ভরের একটি বস্তুর বেগ বনাম সময় লিখছি, তো এই যে এখানে হচ্ছে 200 গ্রাম হচ্ছে কি এটা ভর একটা বস্তু, সেটা হচ্ছে কি বেগ বনাম সময়, এই যে বেগ, এই যে সময়, কোনো কথা নাই। গ নম্বরটাতে আগে দেখো তো ভাই কি বলছে, উদ্দীপক একের আলোকে ভি অফ এ এর মানটা নির্ণয় করো। গ নম্বর কি বলছে, উদ্দীপক আমি কেন কোশ্চেন লিখতেছি, উদ্দীপক একের আলোকে ভি অফ এ, ভি অফ এ কোথায় ভাই, এই যে ভি অফ এ, এই যে ভি অফ এ, তাহলে এটার মান নির্ণয় করতে হবে। এটা কি ভি অফ এ কি, এই যে দেখো ভাইয়া, এ বস্তুর আদি বেগ ছিল 30 মিটার পার সেকেন্ড সংঘর্ষের আগে, আবার সংঘর্ষের পরে এ বস্তুর শেষ বেগটা এখানে ভি অফ এ না, তাহলে এ বস্তুর শেষ বেগ হচ্ছে আমাদের ভি অফ এ। আমি কিন্তু এটাকে লিখতে পারি ভি ওয়ান, কারণ আমি কিন্তু এই এ কে লিখতে, এর যে 30 মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমি ইউ1 সমান লিখতে পারি না, কারণ আদি বেগ হচ্ছে আমাদের এর এটা সংঘর্ষের আগে, এবার হচ্ছে সংঘর্ষের পরে শেষ বেগ, অর্থাৎ এই যে ভি অফ এ এটাকে আমি লিখতে পারি হচ্ছে ভি1, তাই না? শেষ বেগ এই এ বস্তুর কি শেষ বেগ ভি অফ এ, আর আদি বেগ 30 মিটার পার সেকেন্ড, এখানে তো তোমাকে মান দেয়া নাই, দেখেই তো বলতে বলছে, তাই না? এরপরে এটাকে আমি লিখবো ইউ2, আদি বেগ, এই বি বস্তুর আদি বেগ ইউ2, তাহলে বি বস্তুর শেষ বেগ কি হবে, ভি2 হবে। তাহলে এই যে ভি1 এর মান নির্ণয় করতে হবে ভাই, কি নির্ণয় করতে হবে, ভি1 এর মান। তাহলে এই যে ভি1 এর আমরা জাস্ট সূত্রটা লিখে ফেলি, দেখি ভি1 এর সূত্র কি আছে বলতো, m1 মাইনাস m2, m1 মাইনাস m2 ইনটু হচ্ছে ভাইয়া u1 প্লাস হচ্ছে 2m2 u2 ডিভাইডেড বাই হচ্ছে m1 প্লাস m2। সো তাহলে দেখো এবার আমরা জাস্ট একটু নির্ণয় করে ফেলি, দেখি কি বলছে, যে এখানে আমাদের ভি1টা বের করতে হবে, বা যেটাই হচ্ছে ভিএ, তাই না? তাহলে এখন লক্ষ্য করো m1 মাইনাস m2, তাহলে m1 এর মানটা কত, এই যে এ ও বি এর ভর হচ্ছে 50-40, অর্থাৎ এর মান হচ্ছে 50 কেজি, তার মানে m1 হচ্ছে আমাদের 50 কেজি। আচ্ছা এরপরে লাগবে m2, m2 এর ভর কত 40 কেজি, এই যে m2 সমান হচ্ছে 40 কেজি। এরপর আর কি কি লাগবে, u1 এর মান লাগবে, u1 এর মান কত 30 মিটার পার সেকেন্ড। এরপর আর কি লাগবে, ইউ2 এর মান লাগবে, ইউ2 এর মান কত 20 মিটার পার সেকেন্ড। ওকে, এখন আমাকে কি নির্ণয় করতে হবে, ভি1 নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে, ভি1 সমান হট। তাহলে এবার জাস্ট আমি মান বসিয়ে দিই, m1 মাইনাস m2, তাহলে 50 মাইনাস 40 ইনটু দেখো u1। আচ্ছা এইখানে একটা কথা আছে, না কথা নেই, কারণ এটা তো পরস্পর এইদিকেই যাচ্ছে, তাই না, কথা নেই। আচ্ছা 50 বিয়োগ 40, u1 এর মানটা কত 30 প্লাস 2 m2 u2, তাহলে m2 এর মান 40 ইনটু u2 এর মান হচ্ছে আমাদের কি করতেছি m2, হ্যাঁ m2 40, u2 হচ্ছে আমাদের কত 200, এই যে 200। তাহলে 50 বিয়োগ 40 কত হয়, 10 হয়, 10 আর 30 গুণ করলে 30 10 300 পাবো, প্লাস 40 দুগুণ 80, 80 আর 200 গুণ করলে কত হয় বলো তো ভাই, 80 ইন্টু হচ্ছে 200, তাহলে আমরা পাচ্ছি 16,000, সেই রকমই তো। তাহলে এটা এটা কি, এটা আমি একটু দেখি, আচ্ছা তোমরা একটু ওয়েট করো দেখি,
ও সরি সরি সরি, দেখো এখানে আমরা কি বসাইছি, এটা 200 কেন ভাই, ইউটিউর মান তো 20, ইউটিউর মান তো 20, আমরা কি করি না করি এগুলাই তো ভুল হয়। তাহলে একটু খেয়াল করি, ইউটিউর মান কত 20, তাহলে এই যে কোথায় হবে 20, এখানে জাস্ট 20 হবে। তাহলে দেখো তো 40 দুগুণ 80, 80 গুণ 20 করলে কত হয়, 80 ইন্টু 20 করলে আমরা পাবো 1600। হ্যাঁ, তাহলে আমরা টোটাল পাচ্ছি 1900। কত পাচ্ছি 1900, 1900 পাচ্ছি। বাট এটা করলেও তো হবে না তাই না, এখানে নিচে আবার ভাগ আকারে আছে, আমরা এখানে কি করতেছি, আচ্ছা এইটা আগে করব না, এইটা ডিভাইডেড বাই নিচে m1 প্লাস m2 অর্থাৎ 50 প্লাস হচ্ছে 40, এটাও তো লিখতে হবে তাই না। আচ্ছা এবার কত আসে, তো উপরে আমরা পাইছিলাম কত কত জানি বলো তো, 300 প্লাস হচ্ছে এখানে হচ্ছে কি 1600 তাই না, 1600 ডিভাইডেড বাই 50 প্লাস 40 কত হয় 90 হয়। তাহলে এই যে এটার মান আসবে 1900 ডিভাইডেড বাই 90 কত আসে, এই যে 1900 ভাগ হচ্ছে আমাদের 90, তাহলে আমরা পাবো হচ্ছে 21.11। তাহলে বলছে যে V1 এর মানটা, তাহলে তুমি এখন লিখবা অতএব ভি অফ এ সমান হচ্ছে 21.11 এম এস ইনভার্স 1। ক্লিয়ার, জাস্ট সূত্র ইউজ করে করে দিবা। আচ্ছা এরপরে বলছে উদ্দীপক 2 এর লেখ চিত্রকে বলের প্রকৃতি বিবেচনায় বিশ্লেষণ করো। ভাই দেখো উদ্দীপক 2 এ কি দিয়ে আছে, এই যে এখানে আমাদের এইখানে এরকম আছে লেখ চিত্র, সো এই লেখ চিত্র থেকে বলের প্রকৃতি, অর্থাৎ আমাকে বের করতে হবে এই ওএ অংশের বল, এবি অংশের বল, বিসি অংশের বল। শেষ। যদি এই কোশ্চেন বলে কখনো যে বলের প্রকৃতি বিবেচনায় বিশ্লেষণ, তাহলে তুমি এই যে কয়টা অংশ দেখবে সবগুলো ক্ষেত্রে বল বের করবা। তাহলে তুমি এখন ঘ নম্বর দিয়ে লেখা শুরু করে দাও, স্টার্ট করে দাও। ঘ নম্বর তুমি চাইলে এটা আবার রাখতে পারো, তো আমি এখান থেকেই করতেছি। দেখো তুমি আগে লিখবা এখানে প্রথমে ওএ অংশ, ওএ অংশে বল, ওএ অংশে প্রযুক্ত বল, লিখবা কি প্রযুক্ত বল, প্রযুক্ত বল এফ সমান কি এম এ। তাহলে ভাই দেখো তো এখানে এম এর মানটা কিন্তু বলেছে 200 গ্রাম, তাহলে ফার্স্টলি আগে 200 গ্রাম থেকে কেজিতে রূপান্তর করতে হবে, তাহলে মেবি ওটা আসবে 0.2 কেজি। ওকে, তুমি আগে কেজিতে রূপান্তর করে নিবা। তাহলে এফ সমান দেখো এম এর মান হচ্ছে 0.2 ইনটু এর মানটা কত, এর মানটা কত, সো এর মানের ক্ষেত্রে আমরা কি জানি, এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। দেখো ও এর ক্ষেত্রে শেষ বেগ কোনটা, এইটা না, এইটা কত 40, তার মানে আমাদের শেষ বেগ হচ্ছে 40 বিয়োগ আদি বেগ কত, এই যে এইটা, এটা হচ্ছে 0 ডিভাইডেড বাই সময় কত 0 থেকে 20 অর্থাৎ 20 সেকেন্ড। তাহলে 40 ভাগ 20 করলে আমরা জাস্ট পাবো 2 এম এস ইনভার্স 2। তাহলে এখানে আমাদের এর মানটা কি হবে 2 এম এস ইনভার্স 2 অর্থাৎ 2 হবে। তাহলে 0.2 ইনটু 2 মেবি 0.4 নিউটন আসবে, তবুও ক্যালকুলেট করে দেখি 0.2 ইনটু 2, হ্যাঁ 0.4 নিউটন। আচ্ছা আমরা ওয়ে অংশে বের করলাম, এবার কি করব এবি অংশে। তুমি জাস্ট এইভাবে লিখবা, যদি ঘ নম্বরে এইরকম কোশ্চেন থাকে তুমি এটা নিশ্চিন্ত মনে লিখবা, এবি অংশের প্রযুক্ত বল, এবি অংশে প্রযুক্ত বল। তাহলে আমি লিখতেছি না, অত এফ সমান জাস্ট লিখে দাও এম এ। তাহলে এখানে একটু খেয়াল করো তো দেখি ভাইয়া, এম এর মান তো ফিক্সড 0.2 কেজি তাই না, আর এর মানটা কি হবে শেষ বেগ বিয়োগ আদি বেগ ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এবার দেখো এবি অংশের প্রযুক্ত বল, তাহলে এখানে শেষ বেগ কোনটা, এবির ক্ষেত্রে শেষ বেগ হচ্ছে এইটা, এটার মান কত 40, তাহলে 40 বিয়োগ আদি বেগ কোনটা, এবির ক্ষেত্রে আদি বেগ হচ্ছে এইটা, এটাও 40 ডিভাইডেড বাই টি কোনটা 20 থেকে 40 অর্থাৎ 20 সেকেন্ড। তাহলে 40 বিয়োগ 40 সমান 0/20 সমান কত হবে, অবশ্যই 0 হবে। তার মানে এফ সমান হবে হচ্ছে কি এম এর মান 0.2 ইনটু এর মান 0, তাহলে এটা সমান আসবে 0 নিউটন। তাহলে এবি অংশের প্রযুক্ত বল 0 নিউটন, অর্থাৎ এখানে কোনো বল প্রয়োগ করা হয়নি বিধায় এটা কিন্তু সমবেগে চলছে। ভাই এটা কিসে চলছে, সমবেগে চলছে। আমরা নেক্সট লিখবো কি বিসি অংশের, বিসি অংশে প্রযুক্ত বল কি হবে, এফ সমান জাস্ট এম এ। তাহলে একটু খেয়াল করো দেখি, এম এর মান 0.2 ঠিক আছে, এর মানটা কি ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এই বিসি অংশের ক্ষেত্রে শেষ বেগ কোনটা, এইটা না, এটা হচ্ছে 0 মাইনাস আদি বেগ কোনটা, এইটা না, এটা হচ্ছে 40 ডিভাইডেড বাই টি কোনটা 40 থেকে 60 অর্থাৎ 20 সেকেন্ড। তাহলে আমরা পাচ্ছি উপরে -40 ডিভাইডেড বাই 20, তাহলে আমরা পাবো হচ্ছে -2, -2 পাবো না, -2 এম এস ইনভার্স 2। তাহলে এখানে জাস্ট এম এর মান 0.2 ইনটু -2, তাহলে কত আসবে -0.4 নিউটন আসবে। তাহলে এই যে তুমি সবগুলো অংশের কি করলা, বল বের করলে, এখন তুমি জাস্ট বর্ণনা দিবা, আমি যেটা বলতেছি সেটা লিখবা। যে আমরা দেখতে পাই এবি এই লেখচিত্রে ওয়ে অংশতে, ওয়ে অংশে প্রযুক্ত বল 0.4 নিউটন, ফলে এটা সমত্বরণে চলে। এর পরবর্তীতে তার কাছ থেকে বল অপসারণ করা হয় এবং তাকে মানে তুমি আর কি লিখবা যে তার কাছ থেকে কি করা হয়, এবি অংশে তাকে বল প্রয়োগ করা হয় না, 0 নিউটন বল প্রয়োগ করা হয়, ফলে সে হচ্ছে সমবেগে চলে। এর পরবর্তীতে বিসি অংশের ক্ষেত্রে সেখানে হচ্ছে বল প্রয়োগ করা হয় না, বরঞ্চ সেখানে কি আমাদের বলের মানটা আছে মাইনাস, তার মানে এটা হচ্ছে বাধাজনিত বল। কারণ আমি কিন্তু প্রথমেই বলছি যে মাইনাস বলের মান তখনই হয় যখন শুধু বাধাজনিত বল কাজ করে। তারপরে তুমি লিখবা বিসি অংশের ক্ষেত্রে বাধাজনিত বল -0.4 নিউটনের প্রভাবে এই বস্তুটি স্থির হয়ে যায়। শেষ। কি হয়ে যায়, স্থির হয়ে যায় তাই না, শেষ। তাহলে এভাবে লিখতে পারবা না, পারবা।
তাহলে আমাদের এটাও শেষ হয়ে গেল। আমরা নেক্সট কোশ্চেনে দেখি যাই কি বলা হয়েছে। দেখো দেখো ভাইয়া দেখি এখানে কি বলছে। দেখো ইউ1 কি বলছে প্রথমেই, ইউ1 সমান 10 মিটার/সেকেন্ড, ইউ2 সমান এত, এ বস্তু বি বস্তু। এটা ঢাকা বোর্ড 2025-এ আসছে আর কি। আচ্ছা, বলছে বস্তুদ্বয়ের ভর যথাক্রমে এমন সমান 12 কেজি, অর্থাৎ ভর দিয়ে দিছে। এটার ভর হচ্ছে 12 কেজি, এটার ভর হচ্ছে 8 কেজি। আর বস্তুদ্বয়ের মধ্যে কি হয়, একসময় সংঘর্ষ ঘটে, যেহেতু এটা 5 বেগে যাচ্ছে আর এটা 10 বেগে, এটা অবশ্যই গিয়ে বেজে দেবে। আচ্ছা, সংঘর্ষের পর একই বেগে বস্তুদ্বয় চলতে থাকে। ইট মিনস আমি এই জিনিসটা বলতে পারতেছি, সংঘর্ষের পরের বেগকে কি বলে, শেষ বেগ বলে না, অর্থাৎ ভি ওয়ান ভি টু বলে না, অর্থাৎ এইটার ক্ষেত্রে ভি ওয়ান, এইটার ক্ষেত্রে ভি টু। কিন্তু যেহেতু বলছে একই বেগ, তার মানে ভি ওয়ান ভি টু লেখার দরকার নেই, জাস্ট ভিবি। একই বেগ ভাই, 5 5 10 10। আর যদি এমন হতো 5 10, তখন তুমি বলতা ভি ওয়ান ভি টু। ক্লিয়ার জিনিসটা? আশা করি ক্লিয়ার। এখন আমাদের গ নম্বরটাতে একটু খেয়াল করো, বলছে কি সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের মিলিত বেগ নির্ণয় করো। সংঘর্ষের পরে কি বস্তুদ্বয়ের মিলিত বেগ, অর্থাৎ এই যে এখানে ভি এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমি জানি যে কোন সূত্রটা, এই যে দেখো মিলিত বেগের ক্ষেত্রে কিন্তু এটা সূত্র আমি ইউজ করব না ভাই, এটা করব না। এটা হচ্ছে যখন শুধুমাত্র একটার বেগ তখন। তাহলে আমি কোন সূত্র ইউজ করবো, এই যে এইটা এম1 ইউ1 প্লাস এম2 ইউ2 সমান এম1 ভি1 প্লাস এম2 ভি2। এখান থেকে আমাদের ভি1 ভি2 লেখার দরকার নাই, জাস্ট ভিভি। তাহলে এখান থেকে আমি ভি এর মানটা নির্ণয় করে ফেলবো। তাহলে আমরা কি করব, বস্তুদের মিলিত বেগের ক্ষেত্রে আমরা লিখবো আমরা জানি। সো দেখো তো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এম1 ইউ1 প্লাস এম2 ইউ2 সমান সমান কি এম1 ভি1, আর লিখবো না এম1 ভি1, ধরো তুমি মনে মনে বললে ভি1 প্লাস এম2 ভি2। ওকে, আচ্ছা, এটা মনে মনে বললে। এখন তুমি কি করবা, এই ভি এর মান নির্ণয় করবা। সেই ক্ষেত্রে তোমার কি কি মানগুলো জানা লাগতেছে, এম1 জানা লাগতেছে, বলে এসে এম1 12। তাহলে এই যে লিখে ফেলো এম1 সমান 12 কেজি। লাগবে কি এম2 এর মান, এম2 তারা কিন্তু বলে দিছে 8 কেজি, ভালো কথা। এরপর লাগবে কি ইউ1 এর মান, ইউ1 কিন্তু দিয়ে দিছে 10 মিটার/সেকেন্ড, ইউ1 কত 10 মিটার/সেকেন্ড। এরপর কি লাগবে ইউ2 এর মান, তাহলে ইউ2 এর মান দিয়ে দিছে 5 মিটার/সেকেন্ড। এখন তোমাকে ঠেকায় কে, সেটা আমাকে বলো, তোমাকে ঠেকায় কে ভি বের করতে। তাহলে এখন দেখো এম1 ইউ1, তাহলে এই যে 12 ইন্টু 10, তাই না? তাহলে এম1 এর মান হচ্ছে 12 ইন্টু ইউ1 এর মান হচ্ছে আমাদের 10, প্লাস এম2 ইউ2, এম2 এর মান হচ্ছে 8 ইন্টু ইউ2 এর মান হচ্ছে 5, সমান কি এম1 ভি1 প্লাস এম2 ভি2, অর্থাৎ আমি এখানে ভি কমন নিলে এম1 প্লাস এম2 থেকে গেল। ক্লিয়ার? তাহলে দেখো 12 10 120 প্লাস 5 8 40 সমান ভি ইন্টু এম1 প্লাস এম2, তাহলে এম1 এর মান হচ্ছে 12 প্লাস এম2 এর মান কত 8। তাহলে একটু খেয়াল করো, 12 প্লাস কত হয় 20, তার মানে 120 আর 40 এখানে হয় 160, সমান হচ্ছে কি 20 ভি, 20 ভি। তাহলে 20 ভি সমান হচ্ছে আমাদের 160। তাহলে ভি সমান কত হবে 160/20। তাহলে দেখো তো 160/20, 160 এই যে ভাই 20, তাহলে আমরা পাচ্ছি 8। তার মানে আমাদের মিলিত বেগ হচ্ছে 8 মিটার/সেকেন্ড। ক্লিয়ার? তাহলে দেখো আমরা কি বের করলাম, ভি1 এর মানটা কিন্তু বের করলাম 8 মিটার/সেকেন্ড। আচ্ছা, এবার দেখো ঘ নম্বরে বলছে কি সংঘর্ষটি কি স্থিতিস্থাপক। কথা হচ্ছে ভাই স্থিতিস্থাপক কি, এটা তো আমাকে জানতে হবে, তাই না? আচ্ছা, স্থিতিস্থাপক বলতে বোঝায় সংঘর্ষের পূর্বে গতিশক্তি সংঘর্ষের পরের গতিশক্তি ইকুয়াল, সমান যদি হয় তাহলে স্থিতিস্থাপক। আর যদি দেখা যায় যে না, সংঘর্ষের পূর্বের গতিশক্তি 10, পরের গতিশক্তি 5, তাহলে স্থিতিস্থাপক নয়। ইট মিনস আমাকে এখন বের করতে হবে এই বস্তু দুটির সংঘর্ষের পূর্বে গতিশক্তি কত হয়, সংঘর্ষের পরে গতিশক্তি কত হয়। যদি দুইটা মেলে তাহলে কি, তাহলে স্থিতিস্থাপক, না মিললে নয়। তাহলে আমি এখন জাস্ট অঙ্ক করা শুরু করে দেই ইনশাল্লাহ। তাহলে প্রথমেই আমি যেটা লিখবো ঘ নম্বরের ক্ষেত্রে, যে দেখো ভাইয়া কি লিখবো, যে আমরা সংঘর্ষের পূর্বে কি লিখবো, আগে সংঘর্ষের পূর্বে বস্তু দুটির গতিশক্তি, বস্তু না গাড়ি, বস্তু, বস্তু দুটির মোট গতিশক্তি সংঘর্ষের পূর্বে। ভাই আচ্ছা, এত লেখার কি প্রয়োজন আছে, তোমরা তো বুঝে নিছো। তাহলে এই যে বস্তু দুটির মোট গতি শক্তি সংঘর্ষের পূর্বে এম1 ইউ1 স্কোয়ার প্লাস কি এম2 ইউ2 স্কোয়ার। তাহলে এখন জাস্ট একটু মান বসাও, কি কি মান লাগবে, এমন এর মান লাগবে। কি আছে এমন এর মান, কই এমন, কই এমন, এই যে এমন এর মান হচ্ছে আমাদের 12, এম2 এর মান কই, এম2 কই 8। এরপরে লাগবে কি, এই দুইটা হলেই হয়ে যাবে। তাহলে এমন অর্থাৎ 12, আর ইউ1 ইউ1 ইউ2 তো লাগবে, তাই না? সো এই যে ইউ1 এর মান হচ্ছে 10, ইউ1 কত 10, ইউ2 কত বলো তো 5। তাহলে এবার একটু খেয়াল করো, 12 ইউ1 এর মানটা কত 10, তাহলে 12 ইন্টু 10 এর উপর স্কোয়ার প্লাস এম2 এর মান কত 8 ইন্টু ইউ2 এর উপর স্কোয়ার, অর্থাৎ 5 এর উপর স্কোয়ার। তাহলে 10 10 100 গুণ 120, সরি 12। তাহলে আমরা একটু করি, 12 ইন্টু কি 10 এর উপর স্কোয়ার আছে, তাই না? তাহলে আমরা পাচ্ছি সমান 1200 প্লাস হচ্ছে কত
আচ্ছা 1200 আগে লিখে ফেলি, এই যে 1200 প্লাস হচ্ছে 5 এর উপর স্কয়ার দিলে 25, তাহলে 25 ইন্টু 8, এই যে 25 ইন্টু হচ্ছে 8 পাচ্ছে 200, তাহলে 1200 আর 200 কত হয়? 1400 হয়। তাহলে 1400 জুল, কারণ গতিশক্তির একক কি? জুল। তাহলে সংঘর্ষের পূর্বে বস্তু দুটির গতিশক্তি 1400 জুল। এখন আমরা নির্ণয় করব সংঘর্ষের পরে, অর্থাৎ m1 v1 স্কয়ার প্লাস m2 v2 স্কয়ার, এইটার গতিশক্তি কত। ভাই আমার কথা, v1 v2 কি লেখার প্রয়োজন আছে? না, কারণ এদের বেগ কিন্তু একই। সংঘর্ষের পরে কি এরা একই বেগে চলে, অর্থাৎ vv লিখবো জাস্ট। ক্লিয়ার? তাহলে এবার একটু খেয়াল করো। আর একটা কথা, ভির মান কি আলাদা করে আর আমাদের বের করার দরকার আছে? না, আমরা গ নম্বরে বের করছি। তাহলে এবার আমি কি করব, সংঘর্ষের পরে বস্তু দুটির মোট গতিশক্তি কি লিখবো? অবশ্যই লিখবো হচ্ছে কি আছে বলো, m1 v1 স্কয়ার। ও একটু ভুল হয়েছে ভাই, একটু ভুল হয়েছে, একটু 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 সমস্যা হয়েছে। এখানে হবে হচ্ছে ভাইয়া হাফ হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার সমান কি হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। প্রত্যেকটার আগে হাফ আছে, আমি সূত্র লিখতে ভুল করছি, প্রত্যেকটার আগে হাফ আছে। ওকে, সো হাফ দিয়ে করতে হবে, কিন্তু তোমাকে কি দিয়ে করতে হবে? হাফ দিয়ে করতে হবে। তাহলে এবার একটু খেয়াল করো ভাই, m1, তাহলে এখানে আমাদের হাফ দ্বারা গুণ হবে, এই পাশেও কি হাফ দ্বারা গুণ হবে, এখানেও আমাদের হাফ দ্বারা গুণ হবে। ওকে, তাহলে এখানে তো 1200 আসবে না, 1200 অর্ধেক আসবে হচ্ছে আমাদের 600, প্লাস এখানেও 200 অর্ধেক আসবে 100, তাহলে 700 জুল আসবে। 700 জুল আসবে না? 700 জুল। আচ্ছা, এরপরে দেখো সংঘর্ষের পরের বেগ। তো যেহেতু হাফ দ্বারা মানে এটার অর্ধেক করবো জাস্ট, অত বেশি করার দরকার নেই। পরে কি করব, আমরা জানি হাফ m1 ভি স্কয়ার লিখবো জাস্ট, v1 লেখার দরকার নেই, প্লাস হাফ m2 v2 লেখার দরকার নেই, v স্কয়ার। তাহলে এবার একটু খেয়াল করো দেখি, আমি যদি হাফ কি নেই, এখানে হচ্ছে ভি স্কয়ার, এখানেও ভি স্কয়ার, তাই না? তাহলে দেখো আমি হচ্ছে এটার মানটা নির্ণয় করার ক্ষেত্রে আমি একটু দেখি m1 এর মান কত লাগবে। m1 এর মান হচ্ছে আমাদের 12 কেজি দিয়ে দিছে। কত কেজি দিয়ে দিছে? 12 কেজি। তাহলে m1 সমান 12 আমি লিখলাম। এরপরে লাগবে কি আমাদের m2, m2 সমান হচ্ছে আমাদের 8 কেজি দিয়ে দিলাম। দেন কি লাগবে? v2, সরি ভি লাগবে জাস্ট। সো ভি এর মানটা আমরা গ হতে প্রাপ্ত, ভি সমান কত পাইছি বলো তো? গ নম্বরে পাইছি তাদের মিলিত বেগ, তাই না? 8 ms ইনভার্স 1। কি পাইছে? মিলিত বেগ না, মিলিত বেগ কত পাইছি? 8 ms ইনভার্স 1। তাহলে আমি জাস্ট এখন এইখানে লিখে দেবো হচ্ছে ভি এর মান হচ্ছে 8 ms ইনভার্স 1। এটা কি গ হতে প্রাপ্ত, সাইড নোট দিয়ে দিবা যে এটা হচ্ছে কি গ হতে প্রাপ্ত। ওকে, আচ্ছা তাহলে এবার আমরা দেখো হাফ m1 এর মান কত? 12, ভির মান কত? 8 তার উপর স্কয়ার, প্লাস হাফ m2 এর মান কত? 8 ইনটু ভির মান কত? 8 তার উপর স্কয়ার। দেখো তো ভাইয়া কত আসে? 12 ইনটু 8 এর উপর স্কয়ার, 12 ইনটু হচ্ছে আমাদের 8 এর উপর স্কয়ার, পাবো হচ্ছে 768 ডিভাইডেড বাই 2 করব, বা ইনটু 0.5 করবো আর কি, বা অর্ধেক করবো, তাহলে পাচ্ছি হচ্ছে 384, প্লাস এখানে দেখো 8 ইনটু 8 এর উপর স্কয়ার, 8 ইনটু কি 8 এর উপর স্কয়ার 512, বা তুমি 8 এর উপর এক কথায় তুমি কিউব দিতে পারো, ওই একই কথা 512 ডিভাইডেড বাই কত? 2, অর্থাৎ 256। তাহলে এইটা প্লাস হচ্ছে আমাদের 384, 384 আমরা টোটাল পাচ্ছি 640 জুল। তার মানে আমাদের সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি 700 জুল, সংঘর্ষের পরে মোট গতিশক্তি 640 জুল। অতএব সংঘর্ষটি স্থিতিস্থাপক নয়। ক্লিয়ার? এটা এখন লিখে দিবা, লিখবা যেহেতু সংঘর্ষের সংঘর্ষের পূর্বের গতিশক্তি, এবার লিখবা গতিশক্তি ইজ নট ইকুয়াল সংঘর্ষের পরের গতিশক্তি, অতএব কি সংঘর্ষটি স্থিতিস্থাপক নয়। শেষ অ্যান্সার। তাহলে ভাইয়া ক্লিয়ার? আশা করি আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আমরা কি এই সূত্র দ্বারা আর কোনো অঙ্ক করছিলাম? করলে ভুল হয়েছে সেখানে, না করি নাই, এটা দ্বারা করি নাই, এটা দ্বারা করি নাই। ওকে, এটা দ্বারা আমরা করি নাই ভাইয়া, এটা দ্বারা করি নাই। আচ্ছা, করি নাই, এটা প্রথম করলাম আমি, যার কারণে আসলে এখানে দেখতে পাইলাম যে এখানে তো আসলেই মিস্টেক আছে, হাফ দ্বারা তো গুণ করতে হবে, তাই না? ওরা সূত্রটা হচ্ছে কি হাফ দ্বারা গুণ আছে। আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে দেখি কি বলা হয়েছে, সেটা একটু তোমরাই খেয়াল করো তো। নেক্সট কোশ্চেন আমি একটু দেখি আমার ভিডিও কি চলতেছে। হ্যাঁ, মোটামুটি ভাবে সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা দেখো ভাইয়া, আমাদের পরবর্তী কোশ্চেনে কি বলছে, বলছে যে 10 কেজি এবং 5 কেজি ভরের দুটি বস্তু পরস্পরের দিকে যথাক্রমে এত ও এত বেগে গতিশীল হয়। যাত্রার শুরুতে তাদের মধ্যবর্তী দূরত্ব 1 কিলোমিটার ছিল। বস্তু এর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। স্থিতিস্থাপক সংঘর্ষ কি? যে আদি গতিশক্তি, মোট আদি গতিশক্তি সমান মোট শেষ গতিশক্তি, বা সংঘর্ষের পরে গতিশক্তি আর কি। আচ্ছা যাই হোক, আমাদের গ নম্বরটা আগে করতে হবে। সো দেখো গতে বলছে যাত্রা শুরুর কতক্ষণ পর বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ হবে। ভাইয়া একটা অঙ্ক করছিলাম না, টি এর মান নির্ণয়, যে যাত্রা শুরুর কত সময় পর কি হবে? বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ হবে কত সময় পর, ওই একই রিলেটেড ম্যাথ। তাহলে ওই নিয়মটা আগে আনতে হবে। আগে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? চিত্রটা অঙ্কন করতে হবে। 10 কেজি এবং 5 কেজি ভরের দুইটা বস্তু
সাপোজ এই যে 10 কেজি ভরের একটা বস্তু, আর এই যে এটা হচ্ছে আমাদের 5 কেজি ভরের একটা বস্তু। দুইটা বস্তু কি হয়েছে পরস্পরের দিকে, অর্থাৎ এটা এই দিকে আর এটা হচ্ছে আমাদের এই দিকে, পরস্পরের দিকে যথাক্রমে 20 মিটার পার সেকেন্ড, মানে এইটার আদি বেগ হচ্ছে 20 এমএস ইনভার্সন বা বেগ এক কথায়, আর এইটার বেগ হচ্ছে আমাদের 30 এমএস ইনভার্সন। ওকে, বেগে গতিশীল। আর যাত্রা শুরুতে অর্থাৎ এখান থেকে এখানে তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল 1 কিলোমিটার বা 1000 মিটার এক কথায়। এখন বলছে ভাই যে কি যাত্রা শুরুর কতক্ষণ পর। সো আমি ধরে নিলাম তারা যাত্রা শুরুর এই যে এক্স স্থানে, সাপোজ এই এক্স মানে এই যে এই স্থানে তারা কি করবে, সংঘর্ষ ঘটাবে। তাহলে এই এক্স স্থানে সরি এই সংঘর্ষ ঘটানোর স্থানের ক্ষেত্রে এই 10 কেজি বস্তুর এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব এক্স ধরি, তাহলে 5 কেজি বস্তুর এখান থেকে এখানে দূরত্ব কত হবে, 1000 মাইনাস সরি দূরত্ব 1000 মাইনাস এক্স হবে, বিকজ এইটার এখান থেকে দূরত্ব কত, এক্স, কত এক্স, তাহলে এইটার কত হবে 1000 মাইনাস এক্স হবে না, কারণ এই পুরোটা যেহেতু 1000। তাহলে এইটা থেকে এখন আমি জাস্ট নির্ণয় করব কি প্রথম বস্তুর ক্ষেত্রে, জাস্ট এইভাবে লিখো প্রথম বস্তুর ক্ষেত্রে কি লিখবো, এস সমান ভিটি। তাহলে এস এর মানটা কত, এক্স ধরছি, তাহলে ভি এর মান কত 20, তাহলে টি এর মান নাই। এরপরে কি লিখবা দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে, এস সমান ভিটি, এস এর মানটা কত 1000 মাইনাস এক্স, তাই না, সমান কি ভি এর মান হচ্ছে 30 টি। তাহলে দেখো এখান থেকে এক্স এর মানটা নির্ণয় করি, মাইনাস এক্স সমান কি হবে 30 টি মাইনাস 1000 হবে, আর উভয় পাশে মাইনাস কমন নিলে এক্স হবে, আর ওখানে 1000টা প্লাস হয়ে যাবে, 30টা কত হবে, এই 30 টি ছিল এখানে 30 টিটা মাইনাস হয়ে যাবে। তাহলে এবার একটু খেয়াল করো, এক্স এর মান 20 টি, আবার এক্স এর মান এটা, তার মানে আমি এখন লিখতে পারি এই 20 টি সমান এটা, অতএব 20 টি সমান কত 1000 মাইনাস 30 টি। তাহলে এই যে 20 টি এই 30 টি এই পাশে আসলে প্লাস হবে, তাহলে 20 এর 30 এ 50 টি হয়ে যাবে, 50 টি সমান হচ্ছে 1000। তাহলে টি সমান কত হবে 1000 ডিভাইডেড বাই 50, তাহলে কত আসে বলো তো, 1000 ভাগ 50 করলে 1000 ভাগ হচ্ছে 50, তাহলে আমরা পাবো 20 সেকেন্ড। তাহলে এখন আমি জাস্ট লিখবো যে যাত্রা শুরুর 20 সেকেন্ড পর বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ হয়ে যাবে। আমরা ঘ নম্বরটা একটু করি, সংঘর্ষের পর কোনটির ভরবেগ বেশি হবে। দেখো ভাই সংঘর্ষের পর ভরবেগের সূত্র কি, এম1 ভি1 এম2 ভি2, অর্থাৎ প্রথম বস্তুর ক্ষেত্রে সংঘর্ষের পর ভরবেগ এম1 ভি1, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে সংঘর্ষের পর ভরবেগ এম2 ভি2। তাহলে এখন আমি জাস্ট লিখবো কি, যে এখন বলছে কি কোনটার ভরবেগ বেশি হবে, অর্থাৎ এম1 ভি1 এর মান বেশি নাকি এম2 ভি2 এর মানটা বেশি। তাহলে দেখো আমি লিখবো যে প্রথম বস্তুর ক্ষেত্রে শেষ ভরবেগ, তাই না, দেখো তো কি বলছে, সংঘর্ষের পর ভরবেগের কথা। সো প্রথম বস্তুর ক্ষেত্রে সংঘর্ষের পর ভরবেগ পি সমান হচ্ছে এম1 ভি1। ক্লিয়ার। তাহলে এম1 এর মানটা কত, প্রথম বস্তুর ভর কত বলো, 10 কেজি ও 5 কেজি, তাহলে প্রথম বস্তুর ভর 10। এখন কথা ভাই ভি1 এর মান নাই, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের আদি বেগের মান, কিন্তু সংঘর্ষের পরে তাদের বেগটা কত হবে সেটা তো নাই, কিন্তু সেটা তো বের করতে হবে আগে ভি1। তাহলে কি আমাদের এই ভিটুর মানও তো নাই, তাহলে ভি1 ভিটুর মান আগে তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে সেটা কিভাবে নির্ণয় করবা, এই যে ভি1 ভিটুর সূত্র, তাহলে তুমি আগে ভি1 এর মানটা আগে নির্ণয় করে ফেলো। দেখো কি বলছে, ভি1 এর ক্ষেত্রে এম1 মাইনাস এম2 ইন্টু হচ্ছে আমাদের ইউ1 প্লাস 2 এম2 ইউ2 ডিভাইডেড বাই কি এম1 প্লাস এম2, তাই না। আচ্ছা এইবার দেখো ভাইয়া ভি1 আচ্ছা এম1 মাইনাস এম2, তাহলে আমাদের এম1 মাইনাস এম2 এর ক্ষেত্রে এম1 এর মানটা কত দেখো তো, এম1 এর মান হচ্ছে আমাদের 10 কেজি, তাহলে 10 মাইনাস এম2 এর মান কত 5, আচ্ছা লিখলাম ইনটু কত ইউ1, অর্থাৎ প্রথমটার আদি বেগ হচ্ছে আমাদের 20 মিটার পার সেকেন্ড, তাহলে ইনটু হচ্ছে আমাদের 20 প্লাস 2 এম2 এর মান কত 5 কেজি 5, আর ইউ2 এর মান কত 30 মিটার পার সেকেন্ড, হ্যাঁ 30 মিটার পার সেকেন্ড, কিন্তু কাহিনী আছে, কাহিনীটা কি বিপরীত দিকে, তাহলে মাইনাস 30 মিটার পার সেকেন্ড। কথা কি ক্লিয়ার, ভেজাল আছে নাই। তাহলে এম2 এর মান 5 আর ইনটু ইউ2 এর মান আমি এবার লিখবো মাইনাস 30, কেন, কারণ বিপরীত দিকে এটার ক্ষেত্রে, অর্থাৎ ইউ1 এরটা ঠিক আছে প্লাস, কিন্তু ইউ2 টা তো তোমার ঋণাত্মক হবে, কারণ এটা বিপরীত মুখে যাচ্ছে। তাহলে আশা করি ক্লিয়ার, ডিভাইডেড বাই কি এম1 প্লাস এম2, তাহলে এম1 এর মান কি 10 প্লাস এম2 এর মান কত 5, বের করে দেখি ভাইয়া 10 বিয়োগ 5 কত হবে 5, 5 কুড়ি কত হবে 100, প্লাস প্লাস তো হবে নাই, মাইনাস প্লাসে টোটালি মাইনাস হয়ে যাবে, 2 ইন্টু 5 মানে 10, 30 10 আমাদের পাবো হচ্ছে 300, ডিভাইডেড বাই 10 প্লাস 5 মানে হচ্ছে 15। ক্লিয়ার। তাহলে দেখো ভাইয়া 100 মাইনাস 300 মানে মাইনাস 200 ডিভাইডেড বাই কত 15, তাহলে মাইনাস 200 ভাগ 15 করলে কত হয়, মাইনাস 200 ভাগ হচ্ছে 15, তাহলে আমি পাবো মাইনাস 13.33। তাহলে আমাদের ভি অন এর মানটা কত হবে, মাইনাস 13.33। তাহলে এবার আমরা কি করব, জাস্ট এখানে আমরা বের করি। সো দেখো এমন 10 ইন্টু কত ভি1 এর মান হচ্ছে মাইনাস 13.33, তাহলে দেখো ভরবেগটা কত হচ্ছে 10 মাইনাস 13.33। আচ্ছা এটা আগে বের করি, আমরা আগে ভিটুর মানটাও আগে নির্ণয় করে ফেলি, তাই না।
কত কিসের সমস্যা আছে। আচ্ছা ভিটুর মানের ক্ষেত্রে আমরা কি জানি, m2 মাইনাস m1 ইন্টু হচ্ছে কি u2 প্লাস কি 2m1 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে তুমি মানগুলো বসে দাও ভাইয়া, m2 মাইনাস m1, দেখো তো m2 মাইনাস m1 কত। m2 মানে কি 5 কেজি, তাহলে এই যে m2 এর মান হচ্ছে আমাদের 5, ওই যে এখানে পাইছি না, কই m2 হচ্ছে 5, তাহলে এই যে 5 মাইনাস m1 এর মান 10, u2 এর মানটা কত, u2 এর মান হচ্ছে 30 প্লাস 2m1 u1, তাহলে 2m1 এর মান হচ্ছে আমাদের 10, u1 এর মানটা কত, u1 এর মান হচ্ছে আমাদের 20। এখানে কিন্তু মাইনাস দেওয়া যাবে না, কারণ u1 টা কিন্তু সোজাসুজি এইভাবে চলছে আর কি। ওকে, তাহলে 20। আচ্ছা u1 এর মান করলাম, এরপরে কি m1 প্লাস m2 মানে হচ্ছে 10 প্লাস 5 আর কি, তাই না। তাহলে এবার দেখো 5 বিয়োগ 10 কত হয়, -5 হয়, -5 ইন্টু 30 কত হয়, -5 ইন্টু হচ্ছে আমাদের 30, তাহলে আমরা পাবো হচ্ছে -150 প্লাস কত 2 ইন্টু 10 ইন্টু 20, তাহলে 20 10 200 গুণ 2 সমান হচ্ছে 400 ডিভাইডেড বাই 10 প্লাস 5 মানে হচ্ছে 15। তাহলে 400 বিয়োগ 150, তাহলে এই যে 400 বিয়োগ 150, তাই না, এই যে 400 বিয়োগ হচ্ছে 150, তাহলে আমরা পাবো কত 250 পাবো উপরে, ডিভাইডেড বাই 15, এটা ভাগ হচ্ছে 15 সমান পাচ্ছে 16.67 আর কি। তাহলে আমাদের দেখো ভিটুর মান নির্ণয় করলাম। এখন আমরা জাস্ট কি করব, প্রথম বস্তুর ক্ষেত্রে আমাদের কি সংঘর্ষের পরে ভরবেগ p সমান m1 বিয়ন, তাহলে 10 ইন্টু মাইনাস 13.33, তাহলে আমরা এখন কত পাবো, 10 ইন্টু কি মাইনাস 13.33, তাহলে আমরা পাচ্ছি -133.3 কেজি এম এস ইনভার্স 1। কিন্তু ভাইয়া দেখো ভরবেগ কি কখনো মাইনাস হয় না, তাহলে আমি মাইনাসটা নেব না, আমি এটা কি নেব, পরম মান নেব। পরম মানের ক্ষেত্রে কি হয়, মাইনাস থাকে না, অর্থাৎ জাস্ট হবে 133.33 কেজি এম এস ইনভার্স 1। এখন আমি দেখবো ভাই যে কি দ্বিতীয় বস্তুর ক্ষেত্রেও ঠিক একইটা হয় কিনা। তাহলে দেখো এখন আমরা কি বের করব, দ্বিতীয় বস্তুর, যদিও তোমাকে এখানে মাইনাস ধরতে হবে, মাইনাস মান আসবে, মাইনাস নিয়ে আসলে এটা আসবে, কিন্তু মানে ভরবেগের ক্ষেত্রে তো তোমার এই মাইনাস নিয়ে কোনো লাভ হবে না, এগুলো তো মাইনাস হতে পারে না, ভরবেগ কি কখনো মাইনাস হতে পারে, হতে পারে না। এই জন্য তোমাকে পরম মান নিতে হবে, যদিও তোমাকে দেখাতে হবে এই যে স্যার আমি মাইনাস কিন্তু নিছি, কিন্তু আমি প্লাসটা ধরবো। তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কি বের করবো, সংঘর্ষের পর ভরবেগ। তাহলে দ্বিতীয় বস্তু সংঘর্ষের পর ভরবেগ কি হবে, পি সমান ওই m2 v2 হবে, তাই না, m2 v2। তাহলে এই যে m2 এর মানটা কত, দ্বিতীয় বস্তুর ভরটা হচ্ছে আমাদের 5, ভিটুর মান কত, ভিটুর মান পাইছি হচ্ছে 16.67, 6 ধরে নাও। তাহলে এবার দেখো আমরা কি করবো, 5 ইন্টু হচ্ছে 16.66, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 83.3, কত পাচ্ছি 83.3 নাকি। আচ্ছা দ্বিতীয় বস্তুর ভরবেগ, তাই না, m2 v2, তাহলে m2 এর মানটা কত 5, তাই না। আমাদের মনে হয় এই জায়গাতে মান আনতে ভুল হয়েছে, এখানে কোথাও একটা ঘাবলা আছে। m2 এর মান কত 5 মাইনাস m1 এর মান কত 10, এটা কি সূত্র m2 মাইনাস m1, হ্যাঁ ঠিক আছে, ইন্টু u2, তাহলে u2 এর মানটা কত, এই যে এই জায়গাতেই ঘাবলা আছে, এই জায়গাতে ভাইয়া ঘাবলা আছে। u2 এর মানটা কত, u2 এর মান হচ্ছে আমাদের 30, তার মানে এটা হবে কি -30 লিখতে হবে। ওকে, এটা কি হবে -30 হবে, এই যে এইখানে কিন্তু ঘাবলা। তাহলে এখানে কি হবে ভাইয়া -30 হবে, u2 এর মান 30 ঠিক আছে, কিন্তু মাইনাস নিতে হবে বিপরীতমুখী। তাহলে দেখো এবার কত আসে, 5 বিয়োগ 10 কত হবে, -5, -5 আর -30 গুণ করো দেখি, -5 ইন্টু -30, তাহলে আমি পাচ্ছি হচ্ছে 150, এখানে কত পাবো, প্লাস 150 পাবো ভাইয়া, প্লাস 150 পাবো। তাহলে 150 প্লাস হচ্ছে আমাদের 400, পাচ্ছি 550, তাহলে 550, এই যে 550 ভাগ হচ্ছে কত 15, আমি পাচ্ছি 36.66, তাহলে এখানে হবে কি 36.66। ওকে ক্লিয়ার। আচ্ছা এবার তাহলে আমি কি করবো, ভিটুর জায়গায় লিখে দেবো হচ্ছে 36.66, তাহলে 5 ইন্টু এটা ইন্টু 5 করি, আমি পাচ্ছি হচ্ছে 183.33। তাহলে আমাদের দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে সংঘর্ষের পর ভরবেগ হচ্ছে 183.33, আর প্রথম বস্তু সংঘর্ষের পর ভরবেগ হচ্ছে 133.33। তাহলে কি দুইটা ঠিক আছে, নাই, তার মানে এখন আমাকে লিখতে হবে কি কোনটার ভরবেগ বেশি হবে, অর্থাৎ তুমি এখন লিখবা অতএব সংঘর্ষের পর প্রথম বস্তুর চেয়ে দ্বিতীয় বস্তুর ভরবেগ বেশি হবে, অ্যান্সার, কারণ এটা 183 আর এটা 133, শেষ। তাহলে এগুলো খতম নাকি। আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, একটু হলে ভুল হয়, সো এই জিনিসটা একটু খেয়াল রাখবা, বিপরীত মুখী হলে মাইনাস নিতে হবে, আর যদি ভরবেগ তখন মাইনাস নিয়ে আসে তখন তুমি পরম মানটা ধরবা, মাইনাস তো ধরার কোনো চান্স নেই। যেমন সময়ের ক্ষেত্রে, সময় কি কখনো ঋণাত্মক হতে পারে, হতে পারে না, তুমি মাইনাস নিয়েছো ঠিক আছে, কিন্তু তোমাকে ধরতে হবে ওটা প্লাস, পরম মানটা ধরতে হবে। আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা তো দেখো ভাই এইবার আমরা এই প্রশ্নটা একটু সলভ করি। ওকে, কোন প্রশ্নটা, এই কোশ্চেনটা একটু সলভ করি, দেখো তো কি বলছে।
এখানে দেওয়া আছে হচ্ছে 950 কেজি একটি বস্তু, তার আদি বেগ হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। আর এই বস্তুটা হচ্ছে কি বিপরীতমুখী, তার মানে এখানে মাস্ট বি এটার মান মাইনাস, আগে আগেই কল্পনা করে রাখো। 700 কেজি বস্তু, এবং যেহেতু তারা বিপরীতমুখী তাহলে কি হবে, অবশ্যই সংঘর্ষ হবে। তো সংঘর্ষের পরে এই বস্তুটা একদম চটকে এইদিকে যাচ্ছে, আর এই বস্তুটা চটকে এইদিকে যাচ্ছে। বলছে কি সংঘর্ষের পর বস্তু দুটি একই বেগে চলবে। কত বেগে? একই বেগে। একই বেগে মানে V1 V2 লেখার প্রয়োজন নাই, জাস্ট ভি হবে। তাহলে আমি আগে গ নম্বর বলি। গ নম্বর বলছে কি যে মিলিত বস্তুর বেগ নির্ণয় করো। মিলিত বস্তুর বেগ, এই যে একই বেগে চলে ওই বেগটার মান তোমাকে নির্ণয় করতে হবে। কোন সূত্র? এই মিলিত বস্তুর বেগ বললেই তুমি এই সূত্র ইউজ করবা। এর আগে আমরা করছি m1 প্লাস m2 সমান m1 v1 প্লাস m2 v2, বাট v1 v2 লেখার দরকার নাই, জাস্ট ভিবি। ওকে, তাহলে আমি এখন কি করব, যে আমরা জানি, ওকে আমরা কি জানি, m1 u1 প্লাস কি m2 u2 সমান কি m1 v1 প্লাস m2 v2 বলবো মনে মনে, বাট v2 লেখার দরকার নেই, আবার না বললে আবার অনেক সময় মাথায় হ্যাং হয়ে যায়। আচ্ছা, তাহলে এবার একটু লক্ষ্য করো আমাদের কি কি মান লাগবে যদি আমরা এই ভি এর মানটা নির্ণয় করতে চাই। m1 এর মান লাগবে, m1 কিন্তু ভাইয়া দেয়া আছে, m1 কিন্তু তোমার দেয়া আছে 950 কেজি। আচ্ছা, m2 এর মান লাগবে, m2 হচ্ছে 700 কেজি। ভালো কথা। কি লাগবে এরপরে? ইউ1 এর মান, ইউ1টা কিন্তু দেয়া আছে হচ্ছে তোমার 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে কিলোমিটার পার আওয়ার থাকলে মিটার পার সেকেন্ডে আনতে হয় কিভাবে, এটার সাথে 1000 গুণ করতে হবে, দেন 3600 দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো ভাইয়া 50 ইন্টু 1000, 50 ইন্টু হচ্ছে 1000 সমান হচ্ছে এত, ডিভাইডেড বাই হচ্ছে করবো 3600। তাহলে আমি পাচ্ছি 13.88, 13.88 ms ইনভার্স 1। এবারে ইউ2 এর মান লিখবে, ইউ2 কত আছে? 65 কিলোমিটার পার আওয়ার, কিন্তু মাইনাস, কেন? বিপরীতমুখী। তাহলে আমি এখন কি করব বলো, -65 ইন্টু 1000 করবো, ডিভাইডেড বাই 3600 করবো। ওকে, ক্লিয়ার? আমার কথা কি বোঝা যায়? এই যে -65 ইন্টু হচ্ছে 1000 সমান এত, ডিভাইডেড বাই 3600 ইজ ইকুয়াল টু -18, এটা সমান কি -18.05 ms ইনভার্স 1। ক্লিয়ার? এখন আমরা জাস্ট মানগুলো বসে দেই। m1 u1, তাহলে m1 এর মান কত? 950 ইন্টু u1 এর মান কত ভাইয়া? 13.88 প্লাস m2 u2, তাহলে m2 এর মান কত ভাইয়া? 700 ইন্টু u2 এর মান কত? -18.05। ওকে, এইটা সমান কি m1 v1 প্লাস m2 v2। তাহলে m1 v মানে ভি তো এক কথায়, তাহলে ভি যদি কমন নেই তাহলে জাস্ট থাকতেছে m1 প্লাস m2। ওকে, এবার একটু খেয়াল করো ভাইয়া, 950 ইন্টু 13.888, এই যে 950 ইন্টু হচ্ছে 13.888, ঠিক আছে না? পাচ্ছি হচ্ছে আমরা এত, কত পাচ্ছি? 13193.6 প্লাস 700 ইন্টু, এটা তো প্লাস আর হবে না, মাইনাস প্লাস এক কথায় মাইনাস হবে। 700 ইন্টু 18.05, 700 ইন্টু হচ্ছে 18.05, তাই না ব্যাপারটা কিন্তু তাই। তাহলে এটার মানটা আমরা পাচ্ছি ভাইয়া 12635। এটা সমান কি? এটা সমান হচ্ছে ভি ইন্টু m1 প্লাস m2, অর্থাৎ 950 প্লাস 700। ওকে, তাহলে ভি ইন্টু দেখো তো 950 প্লাস 700 কত হয়? 950 প্লাস হচ্ছে 700 মানে 1650 ভি। এক কথায় এখানে পাচ্ছি আমরা 1650 ভি। এবার বিয়োগ করো দেখি। দেখো 13193 ঠিক আছে না? ডিভাইডেড বাই 12635, 12635। তাহলে আমি পাচ্ছি 558.6। তার মানে আমি এটা এইভাবে লিখবো যে 1650 ভি ইকুয়াল টু, জাস্ট উলট পালট করলাম, 558.6। তাহলে বলো ভি এর মানটা কত হবে? ওই যে 558, কি করতেছি, 558.6 ডিভাইডেড বাই 1650। তাহলে এইটা ভাগ কত করবো? 1650 করবো। তাহলে অ্যান্সার আমি পাচ্ছি 0.33854, এইভাবে। তাহলে ভি সমান আমি পাচ্ছি হচ্ছে 0.3385।
এটা কি ভি এর মান। ওকে, ভি এর মান কত? 0.3385। ওকে, তাহলে ভি এর মান হচ্ছে এত ইমেজ ইনভার্স 1। আর হচ্ছে আমি এখানে মূলত আমাদের চলে আসছিল হচ্ছে 2টা 8, কোথায় দেখি, এইখানে। ওকে, এখানে আমি সরি এটা না, মানে এটাই আসবে আর কি। আমি হচ্ছে এক জায়গায় একটু বেশি 0.33 নিছি আর কি, কোথায় গেল সেটা, এই যে এখানে এইটা। তো এখানে 13.8 আসছে মোটামুটি ভাবে, আমি 8 নিছি, 13.8 2টা 8 নিছি। এই যে এটা যদি আমরা আরেকবার করি দেখো তো, 50 ইন্টু হচ্ছে 1000 সমান এত, ভাগ হচ্ছে 3600। ও ঠিক আছে, 8 নেওয়া যাবে। আচ্ছা, তো যাই হোক আমাদের এটা আসছে তাই না? কোনটা আছে ভাইয়া বলো? এটা আছে। এবার আমরা কি করব, আমাদের তো মিলিত বেগ তাহলে নির্ণয় করা শেষ। এবার আমরা ঘ নম্বরে চলে যাই। বলছে কি উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ ও গতিশক্তি কোনটি সংরক্ষিত থাকবে। এটাকে বুঝতে হবে যে সংরক্ষিত বলতে কি বোঝায়। সংরক্ষিত বলতে বোঝায়, দেখো ভরবেগ সংরক্ষিত নাকি গতিশক্তি সংরক্ষিত। ভরবেগ তখনই সংরক্ষিত হবে যখন সংঘর্ষের পূর্বের ভরবেগ এইটা সমান সংঘর্ষের পরের ভরবেগ হবে। যদি দুইটা সমান হয় তাহলে বলবো ভরবেগ সংরক্ষিত, আর যদি দুইটা সমান নয় তাহলে ভরবেগ সংরক্ষিত নয়। আবার গতিশক্তির ক্ষেত্রে যদি সংঘর্ষের পূর্বের গতিশক্তি সমান সংঘর্ষের পরের গতিশক্তি হয় তাহলে বলবো গতিশক্তি সংরক্ষিত, আর যদি দুইটা সমান না হয় তাহলে বলবো গতিশক্তি সংরক্ষিত নয়। তাহলে আমাদেরকে 4টা ধাপে অঙ্কটা করতে হবে। কয়টা ধাপে? 4টা। প্রথমে আমরা দেখবো ভরবেগ সংরক্ষিত কিনা। তাহলে ভরবেগ সংরক্ষিত কিনা সেটা আগে কিভাবে নির্ণয় করব, আদি ভরবেগ নির্ণয় করব, অর্থাৎ সংঘর্ষের পূর্বে ভরবেগ নির্ণয় করব, দেন সংঘর্ষের পরে ভরবেগ নির্ণয় করব। তাহলে ঘ নম্বরের ক্ষেত্রে আমরা আগে লিখবো সংঘর্ষের পূর্বে বস্তু দুটির ভরবেগ কত হবে বলতো? এই যে m1u1 প্লাস m2u2, m1u1 প্লাস কি m2u2। তাহলে এখানে যদি আমি বের করতে চাই কি কি লাগবে, m1 এর মান লাগবে। এই যে m1 হচ্ছে 950 কেজি, m1 কত? 950 কেজি। আচ্ছা, এরপরে কি লাগবে? m2 লাগবে, m2 হচ্ছে আমাদের 700 কেজি। কত কেজি? 700 কেজি। এরপরে আমাদের u1 লাগবে। ভাইয়া দেখো u1 এর মানটা কত, u1 এর মানটা কত? এই যে এখানে বের করলাম 13.88, 13.88। ইউ2 কত? ইউ2 বের করছে -18.05। ওকে, এখন জাস্ট আমি বসে দিই m1 u1 অর্থাৎ 950 ইন্টু u1 এর মান হচ্ছে আমাদের 13.88 প্লাস m2 u2 অর্থাৎ 700 ইন্টু হচ্ছে কত? -18.05, -18.05। জাস্ট একটু ক্যালকুলেট করো তো, অত ঝামেলায় যাওয়ার দরকার নাই। 950 ইন্টু হচ্ছে আমাদের 13.88, তাহলে আমি পাচ্ছি 13186 প্লাস এটা কত হবে 700 ইন্টু হচ্ছে -18.05। ওকে, তাহলে পাবো -12635, অর্থাৎ এখানে মাইনাস হবে -12635। তাহলে এবারে একটু খেয়াল করো, 13186 বিয়োগ 12635 কি হলো? ক্যালকুলেটর এরকম করে কেন? 13186 বিয়োগ 12635, টোটালি পাচ্ছি আমরা 551। কি বলবো এটাকে? যেহেতু ভরবেগ তাহলে কেজি এমএস ইনভার্স 1। তাহলে দেখো আমাদের সংঘর্ষের পূর্বে বস্তু দুটির ভরবেগ 551 কেজি এমএস ইনভার্স 1। আচ্ছা 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 555। দেখো গাইডে যেরকম ভাবে দেয়া আছে সেখানে আসলে এই বেগের মানটা তারা 0.33 আনে নাই, তারা এই বেগের মানটা আনছে হচ্ছে 0. কত আনছে এটা? 0.3366, অর্থাৎ 85 এর জায়গায় 66 আনছে, 6672 আনছে। বাট আমাদের তো এটা চলে আসছে, এজন্য তোমাদের একটু গরমিল হবে। কি হবে বলো তো? একটু গরমিল হবে। তো দেখি, তাও আমরা করি দেখি।
গড় মিল হলেও আমরা ধরে নেব, কারণ আমাদের একদম টোটাল মানটা কি আসলে এটাই আসে। আমি আরেকবার দেখি এটা বেগটা কত আসে। মূলত গাইডেও 0.33 ঠিক আছে, এখানে 6 আনছে। আচ্ছা আমরা একটু দেখি, তাও সমস্যা হবে না। 558 তাই না, 58.6 ডিভাইডেড বাই কত, 1650। না এটাই তো আছে। আচ্ছা দেখো, তাহলে এবার আমরা দেখো সংঘর্ষের বস্তু দুটির ভরবেগ সংঘর্ষের পূর্বে, এবার কি করব, সংঘর্ষের পরে বস্তু দুটির কি বের করব, ভরবেগ। তাহলে সংঘর্ষের পরে বস্তু দুটির ভরবেগের সূত্র কোনটা, এই যে m1v1 প্লাস m2v2, এই যে m1v1 প্লাস m2v2। v1 2 লিখবো না, কারণ আশা করি বুঝতে পারছো। আচ্ছা তাহলে আমাদের কি কি মান লাগতেছে সেটা আগে লক্ষ্য করো। m1, তাহলে m1 এর মান তো আমরা জানি 950 কেজি। এরপর লাগতেছে m2, m2 হচ্ছে আমাদের 700 কেজি। আর ভির মানটা আমরা কিন্তু ভাইয়া গ নম্বরে বের করে ফেলছি। গ নম্বরে ভি এর মানটা বের করে নিয়ে এই যে দেখো তো কত আসছিল, 0.3385। তাহলে এই যে ভি এর মান হচ্ছে 0.3385। তাহলে এখন জাস্ট আমরা একটু মানটা বসে দিয়ে দেখি কত আসে। তাহলে m1v, তাহলে দেখো 950 ইন্টু 0.3385 প্লাস m2v, তাহলে 700 ইন্টু ভি এর মান হচ্ছে 0.3385। তাহলে এবার একটু জাস্ট ক্যালকুলেট করে দেখে, 950 ইন্টু 0.3385 সমান হচ্ছে 321.575, 321 পয়েন্ট কত 575 প্লাস 700 ইন্টু 0.3385। তাহলে দেখো এটা আসতেছে 236.95। তাহলে এই দুইটা যোগ করি, যোগ হচ্ছে 321.575। তাহলে আমাদের আসতেছে 558, কত আসতেছে 558.525। দেখো আমাদের মূলত একটু কম বেশি হয়েছে, যে কি সংঘর্ষের পূর্বে বস্তু দুটির ভরবেগ আসছে 551, আর সংঘর্ষের পরে বস্তু দুটির ভরবেগ আছে 558, মানে একটু কম বেশি হয়েছে আর কি। এটা মূলত আমাদের এই হিসাবের ওই যে পয়েন্টের যে বিষয়গুলো এগুলো নেওয়ার জন্য এরকম হয়েছে। ওকে, সো যার কারণে তুমি বলতে পারো যে কি ভরবেগ সংরক্ষিত থাকবে, কারণ এই 51 58 ভরবেগ একই কথা। ওকে, একই কথা, যেহেতু ভরবেগ তাহলে দুটা একই কথা বলতে পারো, 551 558 একই কাছাকাছি। তাহলে আমি বলবো সংঘর্ষের পূর্বে ভরবেগ এত, সংঘর্ষের পরে ভরবেগ এত, দুইটা যেহেতু সমান তাহলে ভরবেগ সংরক্ষিত থাকবে। আচ্ছা যাই হোক, এবার আমরা নির্ণয় করে দেখি গতিশক্তি সংরক্ষিত থাকে না কিনা। তাহলে দেখো আমি কি নির্ণয় করব, গতিশক্তি সংরক্ষিত থাকে কিনা। তাহলে আমি আগে নির্ণয় করব গতিশক্তি সংরক্ষিতর ক্ষেত্রে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি। তাহলে দেখো বস্তু দুটি সংঘর্ষের পূর্বের গতিশক্তি, গতিশক্তি কত হবে, জাস্ট দেখো তো, হাফ m1 u1 স্কয়ার, হাফ m1 u1 স্কয়ার প্লাস কি হাফ m2 u2 এর উপর স্কয়ার। তাহলে বের করো হাফ m1 এর মান কত, m1 এর মান তো আমরা জানি 950, u1 এর মান কত, এই যে বের করেছিলাম 13.88। এইখানে 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 কি 13.88 আসে, আমরা এইটা একটু ক্যালকুলেট করে দেখি। মূলত ওই জায়গাতে একটু পয়েন্টের কম বেশির কারণে এইরকম আসছে আর কি। 50 ইন্টু 1000 সমান এত, ভাগ হচ্ছে কত 3600, 13.888 তো আসে। গাইডেই ভুল আছে, গাইডেই ভুল আছে। ওকে, গাইডেই ভুল আছে। আচ্ছা দেখি আমরা করি, দেখো তাহলে এখানে আমাদের 9.50 কত আসছে, 950 এটা, হ্যাঁ। আর ইউ1 এর মান কত পাইছি, 13.88, এর উপর কি দেবো আমি, স্কোয়ার দেবো, প্লাস হাফ m2 এর মানটা কত 700 ইন্টু ইউ2 এর মান কত, ইউ2 এর মান হচ্ছে আমাদের -18.05, -18.05। খেয়াল করো তো কত আসে, হাফ ইন্টু 950 মানে এই যে 0.5 ইন্টু হচ্ছে আমাদের 950 সমান হচ্ছে 475 ইন্টু আবার 13.88 এর উপর হচ্ছে স্কোয়ার, সমান আমি টোটাল পাচ্ছি 9150.84 প্লাস। এবার এটা নির্ণয় করি, সো এটা তো প্লাস হবে না, এই মাইনাস প্লাসে মাইনাস হবে। তাহলে দেখো হাফ মানে কি 0.5 ইন্টু কত 700
সমান এত ইন্টু কত 18.05 উপর অল স্কয়ার। ও এইখানে কিন্তু খেয়াল আছে ভাইয়া, দেখো 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 দেখো, এটা কি ইউ2 এর উপর কিন্তু স্কয়ার, অর্থাৎ এটার উপর স্কয়ার যাবে। তাহলে দেখো মাইনাসের উপর স্কয়ার দিলে কি হবে, প্লাস প্লাস প্লাসে প্লাসই থাকবে। এই যে সমস্যাগুলো দেখো। তাহলে এবার কি করো দেখো, আমাদের হাফ ইন্টু 700 মান আসতেছে হচ্ছে 350 ইন্টু মাইনাস 18.05, এই যে মাইনাস 18.05, এইটার উপর স্কয়ার দিলে আমরা পাবো কি হইলো, ও আমার ব্র্যাকেট দিয়ে করতে হবে, মাইনাস 18.05 এটা দিলাম, দেন হচ্ছে ব্র্যাকেট দিলাম, এই যে প্লাস এর প্লাস মান আসবে। ওকে, সো এটার মান আসছে হচ্ছে 325 ইন্টু 8025, এটার সাথে আমি ইন্টু করব কত 350 করব। তাহলে আমি পাচ্ছি এত, এত যোগ এটা করব, একবার আমি মানটা লিখি, এটা যোগ হচ্ছে আমাদের 9151.84, টোটাল মানটা আমি এখন লিখি 205541, 205541.715। এটা হচ্ছে কি আমাদের সংঘর্ষের পূর্বে মোট গতি শক্তি, দুটি বস্তুর কি সংঘর্ষের পূর্বের মোট গতি শক্তি। ওকে, এর পরবর্তীতে দেখো আমরা এখন বের করব যে সংঘর্ষের পরে দুটি বস্তুর মোট গতি শক্তি কি হবে বলতো, হাফ m1 v1 স্কয়ার, বা হচ্ছে হাফ এই যে m1 v স্কয়ার প্লাস কি হাফ m2 v স্কয়ার, কারণ v1 v2 লেখার প্রয়োজন নেই। হাফ m1 এর মানটা কত বলতো ভাইয়া, m1 হচ্ছে আমাদের 950, v2 এর ভি কত, ভি আমরা বের করেছিলাম না 0.3385, এই যে লিখলাম 0.3385, এটার উপর হচ্ছে আমাদের স্কয়ার প্লাস হাফ m2 এর মান কত 700, তাই না, m2 এর মান 700 না, 700, তাহলে 700 ইন্টু ভি এর মানটা কত, ভি এর মান হচ্ছে ওই একই 0.3385 এর উপর স্কয়ার, পুরোটা নির্ণয় করো। আচ্ছা এইখানে তোমাদের গাইডে বেগটা বের করছে হচ্ছে 0.336672, 85 না লিখে 0.336672 আনছে, যার কারণে তাদের এইখানেও মিলছে, আবার এখানেও সঠিক মানটা আসতেছে। কিন্তু আমাদের তো মূলত আমাদের এইটা আসছে, আমরা তো ওইটা তো জানবো না যে আমাদেরকে ওইটা নিলে সমান সমান আসবে। তো যাই হোক আমাদের 0.33 পর্যন্ত ঠিক আছে। আমরা যদি শুধু 33 দ্বারা করলাম তাহলে মনে হয় সম্ভবত এই পরের দুটা না নিলেই ভালো হতো, তাই না, তখন হয়তো মিলার সম্ভাবনা থাকতো। তো যাই হোক আমরা নিয়েছি, কোনো সমস্যা নেই। দেখো এবার কত আসে, হাফ মানে 0.5, 0.5 ইন্টু কত 950 সমান এত ইন্টু কত 0.3385, এটার উপর স্কয়ার। তাহলে আমি টোটালি পাচ্ছি হচ্ছে 54 দশমিক, এটা 54 দশমিক হচ্ছে জাস্ট 426 আর কি, প্লাস এটা কত আসে দেখো তো 0.5 ইন্টু হচ্ছে 700, টোটাল পাচ্ছি 350 ইন্টু এবার 0.3385 এর উপর স্কয়ার, টোটাল পাচ্ছি আমি 40.103। তাহলে এইটা যোগ আমি করব কত 54.426, টোটাল পাচ্ছি আমি 94.529। তাহলে আমাদের আদি মোট গতি শক্তি, তাহলে দেখো আমাদের সংঘর্ষের পূর্বে মোট গতি শক্তি কত লাখ আর সংঘর্ষের পরে মোট গতি শক্তি কতটুকু, তাহলে কি মিলবে, কখনো কি মেলার সম্ভাবনা আছে তোমার বলে মনে হয়, কখনোই মিলবে না। তার মানে আমাদের এটা কি অনেক দূর পার্থক্য, এটা কত লাখ দেখো তো, একক দশ শতক হাজার ওজন লক্ষ 2,05,541, আর এটা কত 94। তো তাহলে আমি এখন নিশ্চিত ভাবে লিখে দেব যে অতএব আমাদের উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত থাকবে, গতিশক্তি সংরক্ষিত থাকবে না। ভরবেগে যদিও আমাদের এইরকম আসছে, তো আশা করি অন্যান্য অঙ্কের ক্ষেত্রে এরকম আসবে না, তোমাদের হয়তো এখানে প্রশ্ন সাজাতে ভুল করছে, এরকম করছে, আমাদের মান তো ঠিকই আছে, গাইডে ভুল করছে। ওকে, তাহলে আমাদের মোটামুটি ভাবে হয়ে গেল। আচ্ছা সবই বোর্ডের কোশ্চেন। আচ্ছা দেখো, এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি ভরের বা 2 কেজি ভরের একটি বস্তুকে 584 মিটার দূরের একটি বাক্সে ফেলানোর জন্য কি করলো 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো, আর পথের ঘর্ষণ বল 3 নিউটন। আচ্ছা এই জিনিসটা একটু তোমাদেরকে বোঝাই যে ঘর্ষণ বল মানে সেটা হচ্ছে বিপরীতমুখী বল, অলওয়েজ ওটার মান হচ্ছে মাইনাস ভাইয়া। ঘর্ষণ বল মানে কি, যেটা
বলের বিপক্ষে কাজ করে, সেটা হচ্ছে কি ঘর্ষণ বল, আর এই ঘর্ষণ বলের মানটা সবসময় ঋণাত্মক। তাহলে এখানে আমরা অবশ্যই লিখবো -3 নিউটন হচ্ছে পথের ঘর্ষণ বল। আচ্ছা এখন দেখো গ নম্বরে বলছে যে বস্তুর উপর পথের গতি ঘর্ষণ সহগ নির্ণয় করো। কোনো কথা নাই, আগে আমরা সূত্র ইউজ করবো ভাইয়া। দেখো বলছে কি বস্তুর উপর পথের গতি ঘর্ষণ সহগ। আমরা জানি গতি ঘর্ষণ সহগকে কি দ্বারা প্রকাশ করা হয় বলতো? মিউ মিউ দ্বারা প্রকাশ করা হয় না, যে মিউ কে, তাই না? মিউ কে, যেহেতু গতি ঘর্ষণ সহগ, তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? মিউ কে। মিউ কে, কে কি আমাদের গতি শক্তি আর কি, তো এই গতি শক্তির সহগ হচ্ছে মিউ কে। তাহলে এই মিউ কে বের করার কি কোনো সূত্র আছে? আছে। কোনটা সে সূত্র? এই যে দেখো, এই যে এফ কে ইকুয়াল টু মিউ ডাব্লিউ বা মিউ কে ডাব্লিউ। ওকে, এখানে মিউ কে দিলাম সাপোজ। তাহলে আমরা জানি দেখো এফ কে সমান হচ্ছে কি মিউ কে ইন্টু ডাব্লিউ। তাহলে আমাদের এখান থেকে মিউ কে এর মানটা বের করতে হবে। সো তাহলে আমি মিউ কে কে এই পাশে আনি, যদিও আমি সেইভাবে মিউটা লিখতে পারতেছি না, তোমরা একটু দেখে নিবা। মিউ কে ডাব্লিউ এই পাশে আনলাম, এফ কে টাও এই পাশে দিলাম। আচ্ছা বলো তো ভাইয়া এফ কে কি? এফ কে হচ্ছে পথের ঘর্ষণ বল। ঘর্ষণ বলকেই আমরা এফ কে দ্বারা প্রকাশ করি। এফ কে হচ্ছে বল, আর ঘর্ষণ বল হলে এফ কে আর কি। ওকে, আচ্ছা এবার একটু খেয়াল করো, তাহলে আমি মিউ কে এর মানটা বের করব। তাহলে এই যে মিউ কে থাকলো, তাহলে কি হবে বলো তো? এফ কে টা উপরে থাকবে আর ডাব্লিউটা নিচে চলে আসবে। আমি যদি মিউ কে এর মানটা বের করতে চাই, আমার এফ কে এর মান লাগবে ভাইয়া। কিসের মান লাগবে বলো তো? এফ কে এর মান লাগবে। সো এফ কে এর মানটা কত? 3 নিউটন। এফ কে এর মান কত? এখানে দেওয়া আছে হচ্ছে এফ কে সমান হচ্ছে 3 নিউটন, কারণ এই যে ঘর্ষণ বল যেটা, সেটা হচ্ছে এফ কে। এর পরবর্তীতে ডাব্লুর মান লাগবে। আচ্ছা ডাব্লু এটা কি? ডাব্লু সমান আমরা জানি এমজি বা ওজন একটা বস্তুর। একটা বস্তুর কি ওজন? তাহলে দেখো তো এম, তাহলে বস্তুটার ভর কত? এখানে কিন্তু দিয়ে দিচ্ছে বস্তুর ভর হচ্ছে 2 কেজি। তাহলে এম এর মান 2, আর জি এর মানটা কত? জি এর মান অবশ্যই 9.8, এটা আমরা সবাই জানি। তাহলে আমাদের মানটা চলে আসবে 19.6। তোমরা যদি এখানে ক্যালকুলেট করো তাহলে 19.6 নিউটন। তাহলে এই যে আমরা এখন জাস্ট মানটা ইনপুট করি, এফ এর মান হচ্ছে 3 ডিভাইডেড বাই ডাব্লুর মানটা হচ্ছে 19.6। তাহলে দেখো তো কত আসে? 3 ভাগ হচ্ছে আমাদের 19.6। আচ্ছা আমাদের আসতেছে 0.153। কত আসতেছে? 0.153। তাহলে একটু খেয়াল করো, এটা অ্যান্সার হবে হচ্ছে 0.153। কি এটা? যেহেতু আমাদের গতি ঘর্ষণ সহগ, তাহলে এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব বলো তো? এটার কোনো কি নাই, একক নাই। এটার কোনো কি নাই, একক নাই। গতি ঘর্ষণ সহগের কোনো একক নাই। তাহলে আমাদের কি, আমরা তাহলে এখানে বলছে যে গতি ঘর্ষণ সহগ হচ্ছে আমাদের 0.153 অ্যান্সার। আচ্ছা এরপর আমরা ঘ নম্বরটা একটু দেখি, করার ট্রাই করি। বলছে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা। প্রথম কথা হচ্ছে ওই ব্যক্তির উদ্দেশ্যটা কি দেখো তো। ওই ব্যক্তির উদ্দেশ্য হচ্ছে এই 2 কেজি ভরের বস্তুকে সে কি করতে চায়? 584 মিটার দূরের বাক্সে ফেলতে চায়। সাপোজ এখানে হচ্ছে তার 2 কেজি ভরের এটা বস্তু, আর সে যেখানে ফেলতে চায় যে বাক্স, এই যে এটা হচ্ছে সেই বাক্স। তাহলে এই বাক্সটা এই বস্তু থেকে কত মিটার দূরত্বে অবস্থিত বলতো? 584 মিটার দূরত্বে অবস্থিত। আচ্ছা, সো এটা সে এখানে কি করবে এখন? 10, দেখো এখন কি করছে সে? 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো এইটাকে। 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে ওই ব্যক্তি যদি উদ্দেশ্য সফল করতে চায়, অর্থাৎ এইটা যদি এখানে ফেলাতে চায়, তাহলে তাকে কয় মিটার পথ এইটাকে নিয়ে যেতে হবে? অবশ্যই 584 মিটার, কারণ আমাদের বাক্সটা 584 মিটার দূরে অবস্থিত। তাহলে সে যদি এইটাকে বল প্রয়োগ করে 584 মিটার নিয়ে যেতে পারে, তবে তার উদ্দেশ্য সফল। আর যদি তার একটু কম হলেও তার মানে দূরত্বটা কম হয়, সেক্ষেত্রে কিন্তু উদ্দেশ্য সফল হবে না। তার মানে আমাকে বের করতে হবে সে এই যে এটাকে বল প্রয়োগ করলো, এই বল প্রয়োগ করে সে কত দূরত্ব নিয়ে গেল। যদি 584 নিয়ে যায় তাহলে করবে, আর যদি এর বেশি হয় তাহলেও করবে না, এর কম হলেও করবে না। তাহলে আমি কি বের করব? দূরত্ব বের করব। তাহলে একটু খেয়াল করো ভাইয়া, আমি তাহলে এইভাবে লিখবো যে প্রথম ক্ষেত্রে আমরা কিন্তু এখানে দুইটা দূরত্ব পাবো। কেন দুইটা? কারণ দেখো সে কিন্তু 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করছে। তার মানে এই যে ধরো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তার 10 সেকেন্ড আসছে এখানে, আর এই পর্যন্ত সে 10 নিউটন বল প্রয়োগ করে গেছে, কিন্তু এখানে কিন্তু সে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার ফলে তার কিন্তু আরো একটু গেছে, তাই না? দেখো সাপোজ এই যে আমি এই কাজটা করতেছি, তোমাকে যদি একটু বোঝাই, এই কলমটাকে আমি বল প্রয়োগ করে 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 এখানে ছেড়ে দিলাম। তো এখানে কিন্তু আমি বল প্রয়োগ করা ছাড়ছি, তবুও কিন্তু সে এখান থেকে এখানে একটু গেল। তার মানে আমাকে দুইটা দূরত্ব বের করতে হবে। একটা হচ্ছে বল প্রয়োগ করে 10 সেকেন্ডের যতদূর নিয়ে গেছে সেটা, পাশাপাশি ওখান থেকে বল প্রয়োগ বাদে সে আর যতটুকু গেল সেইটুকু। সেই দুইটা যোগ করে আমরা দেখবো 584 আসে কিনা। তাহলে একটু খেয়াল করো, প্রথমে আমরা যেটা বের করব সেটা হচ্ছে বল প্রয়োগ করাকালীন কি লিখবো? বল প্রয়োগ করাকালীন বস্তুর অতিক্রান্ত বা 2 কেজি ভরের বস্তুর অতিক্রান্ত দূরত্ব। তো তোমরা লেখো, তাহলে কি জানি আমরা? এস সমান ইউটি প্লাস
হাফ এটি স্কোয়ার, এই যে এটা দ্বিতীয় অধ্যায়ের সূত্র, এটাই তো ইউজ হবে, তাই না? তাহলে এস এর মান বের করতে গেলে আমাদের ইউ এর মানটা লাগবে। দেখো এখানে কিন্তু একটা নির্দিষ্ট অবস্থান বলছে, তার মানে ইউ এর মানটা হচ্ছে আমাদের 0। এরপর লাগবে হচ্ছে আমাদের টি এর মান। এই যে আমাদের কিন্তু বলছে যে 10 সেকেন্ড যাবত, তার মানে টি এর মানটা হচ্ছে 10 সেকেন্ড। এরপর আমাদের লাগবে এর মান, ত্বরণ। আচ্ছা, ত্বরণ, এখন অনেকেই বলবা ত্বরণ যদি আমি বের করতে চাই তাহলে আমি জানি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, কিন্তু এই অধ্যায়ে এসে যদি তুমি এই সূত্র ইউজ করো তবে কিন্তু তুমি একটা বোকার মতো কাজ করবে। কারণ দেখো তুমি এই সূত্র ইউজ করলা, আচ্ছা আদি বেগ পাইছি 0, ভালো কথা, কিন্তু শেষ বেগটা কত সেটা কি এখানে আছে? নাই। তার মানে তুমি এইভাবে না বের করে তুমি করবা কি, আমরা জানি এফ সমান এম এ, এখান থেকে এর মানটা নির্ণয় করবা। তাহলে এখন একটু খেয়াল করো, জাস্ট এফ এর মান কিন্তু তারা দিয়ে দিছে যে 10 নিউটন, তাই না? 10 নিউটন বল প্রয়োগ করলো, কয় নিউটন বল প্রয়োগ করলো? 10 নিউটন। কিন্তু তুমি যদি 10 নিউটন লিখো তাও তোমার ভুল হবে। বলবা কেন ভাইয়া? কারণ 10 নিউটন তো হচ্ছে বল প্রয়োগ করছে, কিন্তু তার পথের ঘর্ষণ আছে আবার 3 নিউটন। তার মানে আমাদের এফ এর মানটা হবে হচ্ছে 10 বিয়োগ 3 ভাইয়া। কত হবে বলো তো? 10 বিয়োগ 3। কারণ আমি তো বল 10 নিতে পারবো না, পথের ঘর্ষণ তো এখানে আছে। তাহলে 10 বিয়োগ 3 সমান কি হবে? এম এর মান হচ্ছে আমাদের 2 কেজি, অর্থাৎ 2। আর এখানে দেখো এর মান নির্ণয় করতে হবে। তাহলে এবার আমাদের কি পাইলাম? 2 এর সমান হচ্ছে 7 আর কি। তাহলে এর সমান কত হবে? 7/2 কত হয় বলো তো? 7 ডিভাইডেড বাই 2। তাহলে আমি পাচ্ছি 3.5, 3.5 এম এস ইনভার্স 2। তাহলে এইবার আমি জাস্ট এখানে একটু ক্যালকুলেট করে ফেলি। দেখো এর সমান কত হবে? ইউ এর মান 0 মানে পুরোটা 0 থাকতেছে হাফ, ইন্টু এর মান হচ্ছে 3.5, ইন্টু টি এর মান হচ্ছে 10 স্কোয়ার। আচ্ছা তাহলে খেয়াল করো, 0.5 ইন্টু 3.5 ইন্টু হচ্ছে 10 এর উপর স্কোয়ার, তাই না ব্যাপারটা? 0.5, 3.5, 10 এর উপর স্কোয়ার। সো দেখো আমরা চলে আসতেছি 175 মিটার। তাহলে বল প্রয়োগ করাকালীন তার কি অতিক্রান্ত দূরত্ব 175। এবার বল প্রয়োগ বন্ধ করলে তার দূরত্বটা কত হবে? ওকে, তাহলে এবার আমরা কি বের করব? বল প্রয়োগ বন্ধ করলে, বল প্রয়োগ বন্ধ করলে তার দূরত্ব কত হবে? তাহলে সেটা আমরা ধরে নেই এস। আবার তাহলে এইবার যদি আমি এই সূত্রটা ইউজ করি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে দেখো তো বল প্রয়োগ বন্ধ করার ফলে তার কি হবে? এখানে আমাদের আদি বেগ, সো আদি বেগটা এখন কত হবে? এইখানে একটা ভেজাল আছে। অনেকেই আবার আদি বেগ 0 লিখবে, কেন? কারণ তারা দেখে এখানে তো নির্দিষ্ট অবস্থান না। এই জিনিসটা একটু খেয়াল করো। তাই কিন্তু 10 নিউটন যাবত বল প্রয়োগ করা হয়েছে, এখান থেকে 10 সেকেন্ড যাবত 10 নিউটন কি করা হয়েছে? বল প্রয়োগ করা হয়ে এখানে আনা হয়েছে। তাহলে আমরা এইটুকু দূরত্ব বের করছি। এটার ক্ষেত্রে আদি বেগ ছিল 0, কিন্তু পরবর্তীতে এখানে যে তার বন্ধ করা হলো বল প্রয়োগ, সেটাও তবুও কিন্তু এতটুকু দূরত্ব অতিক্রম করে এখানে আসলো। এখন এই জায়গাটুকুর ক্ষেত্রে আদি বেগ কোনটা? এই জায়গাটা না? এইটার ক্ষেত্রে আদি বেগ এইটা, আর এইটার ক্ষেত্রে আদি বেগ এইটা। আবার আমরা যদি এইভাবে বলি যে এইটার ক্ষেত্রে যেটা আদি বেগ সেটা হচ্ছে এইটার ক্ষেত্রে শেষ বেগ, তাহলে আমি এখন কি করব? এইটার ক্ষেত্রে শেষ বেগ বের করব, যেটা কি হবে? এইটার আদি বেগ হবে। তার মানে এখন আমি কি বের করব? এইটার ক্ষেত্রে শেষ বেগটা একটু বের করি। তাহলে আমি এইটার ক্ষেত্রে শেষ বেগ কি দেওয়া বের করব? ভি সমান ইউ প্লাস এটি। তাহলে দেখো তো ভি ভি সমান কি লিখবো? ইউ এর মান 0, তাহলে থাকবে শুধু এটি। তাহলে এর মান হচ্ছে আমরা পাইছি 3.5, ইন্টু টি এর মান কত পাইছি? 10। তাহলে 3.5 ইন্টু 10 করো দেখি, 3.5 ইন্টু 10 আমি পাচ্ছি 35। তাহলে শেষ বেগ হচ্ছে 35 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এইখানে বেগ হচ্ছে 35 এম এস ইনভার্স 1। এখন এই বেগে কিন্তু সে ভাইয়া পরবর্তী পদটুকু যায়, আর এই পরবর্তী পদের আদি বেগ হচ্ছে তাহলে আমাদের 35 মিটার পার সেকেন্ড। তার মানে এখন আমি কি করব? বল প্রয়োগ বন্ধ করলে তাহলে সেক্ষেত্রে আমাদের দূরত্বটা হবে, এক্ষেত্রে আমাদের আদি বেগ, অর্থাৎ তুমি লিখবে এখন যে অর্থাৎ ইউ সমান হচ্ছে 35 এম এস ইনভার্স 1। আচ্ছা এবার টি এর মান লাগবে। এইখানে এসে খেলা ভাই, এখানে তো টি এর মানটা নাই, ওখানে ছিল 10 সেকেন্ড এইটার ক্ষেত্রে, কিন্তু এইটার ক্ষেত্রে তো টি এর মান নাই। তাহলে টি কোথায় পাবা? তার মানে এই সূত্র তোমাকে ইউজ করা যাবে না। এস এর কি আর কোনো সূত্র আছে? হ্যাঁ আছে। কোথায় আছে? আমরা কিন্তু জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এখান থেকে তুমি এখন বের করে ফেলো দেখি। তাহলে দেখো, দেখো ভাইয়া, তাহলে শেষ বেগ ভি, তাহলে শেষ বেগটা এইটার ক্ষেত্রে কি হবে? যেহেতু শেষে গিয়ে সে কিন্তু পড়বে, তাই না? শেষে গিয়ে সে তো আবার খারাপ মানে দৌড়াবে না, শেষে গিয়ে এক জায়গায় পড়বে, অর্থাৎ শেষ বেগ হয়ে যাবে হচ্ছে আমাদের 0। শেষ বেগ কি হয়ে যাবে? 0। আর আদি বেগ হচ্ছে এইখানে যেটা, সেটা হচ্ছে 35। আচ্ছা ভিউ পাইলাম, ইউ পাইলাম, এর মান তো আমরা কিভাবে এখন নির্ণয় করব বলো তো? তাহলে এর মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব? অবশ্যই এফ সমান এম এ, এখান থেকে এর মানটা নির্ণয় করব। এফ সমান কি? এম এ। দেখো এইখানে আবার একটা গরমিল আছে। গরমিলটা কি? এইখানে দেখো এর মানের ক্ষেত্রে, আচ্ছা আমার ভিডিও কি চলতেছে? চলতেছে। আচ্ছা আমাদের এইখানে এর মানটা কত হবে? দেখো তো এখান থেকে এখানে কি তার কোনো বল প্রয়োগ করা আছে? আছে কি বল প্রয়োগ করা? নাই। তার মানে এফ এর মান তো এখানে নাই, কিন্তু বল প্রয়োগ করা না থাকলেও কিন্তু পথের ঘর্ষণ বল ফিক্সড, এ কিন্তু ভাইয়া আছে। তুমি যতই বল প্রয়োগ করা বন্ধ করো, এ কিন্তু তোমাকে আটকাবেই,
তাই না? তার মানে আমাদের এখানে বলটা আর এই মেইন বল নয়, এটা হচ্ছে এখন আমাদের জাস্ট ঘর্ষণ বলটা কাজ করতেছে। আর আমরা এই জিনিসটা জানি, ঘর্ষণ বল হচ্ছে সবসময় ঋণাত্মক। তার মানে এখানে আমাদের বলের মানটা হচ্ছে কি ধরবো, আমরা বলের মানটা এফ কে ধরবো, কারণ এখানে তো এফ নাই, এফ তো এখানে শেষ হয়ে গেছে। এখানে এখন জাস্ট এই এফ কে টা বাধা প্রদান করে, বাধা প্রদানকারী বল, অর্থাৎ -3 সমান কি এম হচ্ছে 2, আর এর মানটা আমরা নির্ণয় করবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখান থেকে বের করো দেখি। আমি একটু এইভাবে করতেছি, এটা একটু ভেজালে অঙ্ক। তো 2 এর সমান হচ্ছে -3, আর এ সমান হবে কি -3/2। তাহলে কত আসে বলো? -3/2, তাহলে অ্যান্সার আসবে -1.5, -1.5, তাই না? আর কি ঠিক আছে? হ্যাঁ, -1.5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, এর মানও পাইলাম। এখন জাস্ট আমি এস এর মানটা নির্ণয় করবো। তাহলে ভি এর মান হচ্ছে 0, অর্থাৎ পুরোটা হয়ে যাবে 0, সমান ইউ এর মানটা কত? ইউ এর মান হচ্ছে 35, তাহলে 35 এর উপর স্কোয়ার দিয়ে দেবো, প্লাস 2 এর মানটা কত? -1.5, আর এস এর মান নির্ণয় করতে হবে। তাহলে এবার একটু খেয়াল করো দেখি, 35 এর উপর স্কোয়ার দিলে কত হয়? 35 স্কোয়ার দিলে আমরা পাবো 1225, 1200 কত 25, প্লাস প্লাস হবে না, এই মাইনাস প্লাসে মাইনাস হবে, তাহলে 2 ইন্টু 1.5, 2 ইন্টু হচ্ছে 1.5, তাহলে আমরা পাচ্ছি 3, তার মানে 3s। তাহলে এবার একটু খেয়াল করো, -3s এই পাশে আসলে কি হবে? +3s হবে। তাহলে +3s সমান 1225 হবে জাস্ট। তাহলে এবার একটু খেয়াল করো দেখি কত আসতেছে এস এর মানটা, 1225 ডিভাইডেড বাই 3। সো এটা একটু তোমাদের কাছে ভেজাল মনে হতে পারে, 1225 ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে আমরা পাচ্ছি 408.33, 408.33 মিটার। তাহলে আমাদের বল প্রয়োগ করাকালীন অতিক্রান্ত দূরত্ব কত বলতো? 175 মিটার, তাই না? বল প্রয়োগ করাকালীন অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 175 মিটার। তাহলে তার মোট অতিক্রান্ত দূরত্ব, এখন তুমি লিখবা অতএব বস্তুটির মোট অতিক্রান্ত দূরত্ব কত? বল প্রয়োগ করাকালীন হচ্ছে আমাদের 175, প্লাস বল প্রয়োগ ছাড়া যখন গেছে তখন হচ্ছে 408.33। ওকে, তাহলে আমাদের মোট কত আসলো? 408.33 প্লাস হচ্ছে 175। তাহলে আমরা পাচ্ছি কত? 583। কত পাচ্ছি বলো তো? 583, 583.33। তাহলে এখন বলছে উদ্দেশ্য কি সফল হবে? দেখো, উদ্দেশ্য সফল হতে গেলে তাকে 584 মিটার দূরে যেতে হবে, তাই না? ব্যাপারটা বাক্স তো 584 মিটারে আছে, তার মানে এখানে আসতে হলে 584 মিটার পথ অতিক্রম করতে হবে। কিন্তু সে গেছে কতটুকু? 583.33। একটুর জন্য তার মিস্টেক হয়ে যাবে, অর্থাৎ এখানে এসে পড়বে, এখানে আর গেল না। তার মানে এখন তুমি লিখবা অতএব এই কি হয়েছে দেখো তো, এই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে না, একটুর জন্য সফল হবে না আর কি। একদম 584 হলেই হতো, কিন্তু তার গেছে 583.33 মিটারে গিয়ে পড়ছে। তাহলে তাও কিন্তু সফল হবে না, একটু বেশি হলেও সফল হবে না, একটু কম হলেও সফল হবে না, টোটালি 584 হতে হবে। তাহলে আশা করি ক্লিয়ার আছে। এই অঙ্কটা না বুঝলে কোনো সমস্যা নাই, এগুলো তোমরা এমনিতেই বেশি বেশি যখন করবা, আরো ক্লাসটা করো, এমনিতেই অনেক অঙ্ক তোমরা পেয়ে যাবে, এগুলো এমনিতেই বুঝতে পারবা।